মানুষ যেটা দেখতেছে ওইটি সত্যি না, ওইটি সব কিছু না। জামাত ইসলামের জনাব মুজাহিদ আর একজন জনাব নিজামী, ওনারাও কিন্তু বন্দী। ঢাকা কারাগার থেকে সাব জেলে আসলেন, এসে খালেদা জিয়ার সঙ্গে কিন্তু মিটিং করলেন। 1/11 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সেই ইতিহাসের একজন জলজ্যান্ত সাক্ষী মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী। বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমি প্রথম যাকে ডিআইজি প্রিজন হিসেবে প্রদান করা হয়। আমার হাতে বাছাই করা 12টি ছবি। লুঙ্গি পরে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের রাজনীতির এক সময়ের রথী মহারথীরা। সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি মারা গেছেন, ফাঁসি হয়েছে ওনার ফাঁসি হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জনাব নাসিম, উনি মারা গেছেন। ব্যারিস্টার নাজমুল হুদা, ইনারা মারা গেছেন। কিন্তু এই ছবিগুলি ঈদের সময় জেলখানার ভিতরে। তারেক রহমানের উপর কতটা নির্যাতন হয়েছিল। উনি জেলে আসলেন সুস্থ এবং জেল থেকে রিমান্ডে যাওয়ার সময় সুস্থ, কিন্তু তারপরে উনি আর সুস্থ হয়ে আসলেন না। শেখ হাসিনা কিভাবে জেল থেকে বেরিয়ে গোপন বৈঠকে গিয়েছিলেন। শেখ হাসিনা যখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন, ওই সময় একজন বিদেশি নার্স তার সঙ্গে দেখা করতে যেতেছিলেন। এটিএম আমিন উনি আসলেন, ডিজিএফআইয়ের আরেকজন লম্বা চুল নিয়ে এরকম আসলো, মনে করলো যে পরে বোধহয় চিনব না। আমাকে বললো ছদ্মবেশে সে আসছে, সে ড্রাইভার সাইজে আসছে। আগামীকাল ফাঁসি, আর আজ সে বলছে সে খুনটা করেনি। যেদিন তার ফাঁসি হবে ঠিক তার আগের দিন উনি জানাইলেন যে উনি কিন্তু ওনার ওয়াইফকে মারেন নাই। মায়ের সাথে দেখা করার জন্য তারেক রহমানকে কিভাবে কারাগার থেকে বের করা হয়েছিল। তারেক রহমান সাহেবরে একটা পিকআপের পিছনে বসায়া তার মধ্যে একটা সাদা টাওয়েল দিয়ে পেঁচায়া কিছু হাঁড়ি পাতিল সামনে রেখে। শেখ হাসিনাকে কেমন দেখেছেন খালেদা জিয়াকে? দুইজনে কিন্তু দুইজনের কথা বললেন। ব্যথির জায়গা ছিল তখন কার ফাঁসি চোখের সামনে দেখেছেন? বাংলা ভাইয়ের মাথা কিন্তু আল্লাহ হয়ে গেছে। জানার কৌতূহল ব্যাপক, তাই প্রশ্নের পিঠে প্রশ্ন। আপনি কয়জনে মারছেন? বলে যে আমি 3.5 জন। 1/11 সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি ছিলেন মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী। বর্তমান থেকে সাবেক 3 জন প্রধানমন্ত্রী আর শতাধিক নেতা তার সময়ই জেলে ছিলেন। আমার পায়ের নিচেই লক্ষ লক্ষ টাকা থাকতো। কত শত গল্প জমা আছে তার কাছে, আমরা তার কিছুই হয়তো জানি না। তো ডিপজল আমার বললো যে ডিআইজি সাহেব, আপনি কয়দিন আমার সঙ্গে মিশেন, দেখবেন না আমি আমার বইয়ের চেহারা অনেক ভালো। মানুষ, সমাজ আর সময়ের গল্প সামাজিকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। হায়দার ভাই, আপনার সাথে অনেক বছর পরে দেখা। আজকে আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অজানা একটা অধ্যায় আপনার কাছ থেকে জানতে পারবো, কারণ আমি ব্যক্তিগতভাবে এবং যারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস 1/11 সময়টা জানে, তারা জানে যে আপনার কাছ থেকেই সব খবরাখবর বের হতো সেই সময়। কারণ বাংলাদেশের ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকা বিভাগের জেলের দায়িত্বে ছিলেন আপনি। শুরুতে আপনার কাছে জানতে চাই, তো আপনি একজন সেনা কর্মকর্তা ছিলেন তখন, আপনি হঠাৎ করে কিভাবে জেলখানার দায়িত্বটা পেলেন, কবে পেলেন? আপনাকে অশেষ ধন্যবাদ। আমি তখন সম্ভবত মিশনে ছিলাম, বাইরে ছিলাম। তখন শুনলাম যে আমার জেল ডিপার্টমেন্টে আমার পোস্টিং হয়েছে। তখন আইজি প্রিজন ছিলেন ব্রিগেডিয়ার তৌফিক। উনি মেডিকেল করে খুব ভালো ছিলেন। সবাই মিশন থেকে আসার পথে ছুটি দেয়, আমার কিন্তু আর ছুটি দেয় নাই। বলছে যে আমার সরাসরি ওইখানে জয়েন করতে হবে, জয়েন করার পরে তারপরে ছুটি দিবে। তা আমি তখন জেলখানা চিনি না, এর আগে কোনো দিনই আসি নাই। আস্তে আস্তে লোকজনকে খুঁজে বলে পুরানো ঢাকা নাজিমুদ্দিন রোডে জেলখানায় আসলাম। পরবর্তীতে শুনছি যে জেলখানায়, এবং আপনারা বলে রাখি, ডিআইজি প্রিজন হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমি প্রথম যাকে ডিআইজি প্রিজন হিসাবে প্রদান করা হয়। সেনাবাহিনী এই প্রথম। জি, আমাদের এডিশনাল আইজি প্রিজন এগ্রি ডাক্তার এবং আর্মি থেকে আসে, কিন্তু ডিআইজি আমার জানা মতে এর আগে কখনো কেউ আসে নাই। এটা নিয়ে একটা মজার ঘটনা আছে যে ডিজি বিডিআর ছিলেন জেনারেল শাকিল। আচ্ছা, হ্যাঁ। জেনারেল শাকিল স্যারের সাথে আমার একদম বক্সিং কম্পিটিশনের সময় দেখা। আমরা জেলখানায় কিন্তু আমাদের বক্সিং টিমও ছিল। ওকে। তো এখন জেনারেল শাকিল তখন উনি বক্সিং টিমের সেক্রেটারি বা উনি প্রেসিডেন্ট, ওনার পদাধিকার বলে।
কিন্তু তখনকার সমস্ত সাংবাদিকরা ধরলো আমাকে যে আমি যেন কথা বলি। তা আমি বারবার বললাম যে ভাই আমি মেজর আর উনি মেজর জেনারেল। তারপর শাকিল স্যার বললো না হায়দার তুমিই কথা বলো। তারপরে ওইখানে যা কথা আমি বলি, শেষে শাকিল স্যারকে বললাম যে স্যার আমার যে পোস্টিংটা হয় এই পোস্টিংটা কিন্তু আপনিই করছিলেন, তখনই আপনি এমএস ছিলেন। তখন উনি আমাকে বলে যে হায়দার তখন কিন্তু বুঝি নাই যে পোস্টিংটা এত ভালো হবে, কারণ আমার নর্মালি পিএসসি করা না কোনো কিছু না, এটা তার কথা। আপনি তো এটা সম্ভবত কত সালের দিকে ঘটনা এটা আপনি পোস্টিং পেলেন? আমি আসছি 2005 সালে। 2005 সালে। জি। তখনও বাংলাদেশের রাজনীতির যে টার্মোয়েল হতে যাচ্ছে তখনও তেমন কিছু বোঝা যায়নি। আচ্ছা, আমার কাছে বেশ কয়েকটি ছবি আছে, এই ছবি আপনার কাছ থেকে আমি একটু আপনার জেলখানার ভেতরের কিছু মুহূর্তের ছবি আমি একটু জানতে চাই। যে যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হায়দার ভাই আছেন পোশাক পরা, সেই সময় দায়িত্বে থাকা, এবং বাংলাদেশের সব রথী মহারথী রাজনীতিবিদরা লুঙ্গি পরে খুবই সাধারণভাবে দাঁড়িয়ে আছেন। ওনার কাছ থেকে তাদের পরিচয়টা আমরা একটু জানতে চাই। তো আপনাকে অশেষ ধন্যবাদ। তো তার আগে এই ছবিটার মূল্য যে এত হবে এই জন্য প্রথম ধন্যবাদ দেওয়া উচিত আমাদের রতন গোমেজ, যে ফটোগ্রাফার ছিল। উনি এখনও ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ফটোগ্রাফার আছেন। উনি যদি তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার, কারণ ওনার কাছে আরও অনেক ছবি ছিল, হয়তো বা এতদিনে তার কাছে আছে কি নাই তা ঠিক জানি না। তো এই ছবি যে কর্ণফুলী, এটাকে মূলত বলা হয়তো এরশাদনগর। এরশাদনগর কেন, হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট যখন ছিলেন তখন উনি এইখানেই বন্দী ছিলেন, এই জন্য লোকজনরা বলতো এরশাদনগর। দেখেন ওর পিছনে কিন্তু লেখা কর্ণফুলী। এই নামগুলি কিন্তু পরবর্তীতে আমরা দিলাম যাতে ওই জিনিসটা না থাকে। এবং জেলখানার অনেক জিনিস, একটার থেকে তো নানা কথা আসে। কোনো বন্দির খোঁজ নিতে গেলে তারা বলতো যে এই বন্দি কোথায়, বলো 4 খাতায়। এই 4 খাতা কি মানে 4 নাম্বার রেজিস্টারে লেখা। আচ্ছা, তার পরবর্তী কিন্তু এই যে অন্য যত নাম দেখেন এই নামগুলি কিন্তু তখন আমরাই দিলাম যে এই নামগুলি যাতে কর্ণফুলী, পদ্মা, মেঘনা, যমুনা। এখানে অনেকেই কিন্তু মারা গেছেন। যারা মারা গেছেন তাদের কথাই আগে বলি, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী উনি মারা গেছেন। তারপর ওনার ফাঁসি হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জনাব নাসিম, উনি মারা গেছেন। ব্যারিস্টার নাজমুল হুদা, এনারা মারা গেছেন। তাছাড়া বাকি যারা আছে, এখন একজন এমপি আমাদের জনাব তাহের সাহেব, জামাতের উনি এমপি। খন্দকার মোশাররফ হোসেন স্যার উনি আছেন বিএনপির। তারপর মীর নাসির বোধহয় এখন বয়সের কারণে ইলেকশন করেন, কিন্তু ওনার ছেলে আছে সালমান এফ রহমানের ছবি দেখেন। তারপর মহিউদ্দিন খান আলমগীর, লোটাস কামাল, আমাদের আমানুল্লাহ আমান স্যার উনি আছেন। তারপর রুবেল যিনি শেরপুরের উনি আছেন। তারপর হারুন সাহেব ইলেকশন এবার আসতে পারেন না, উনি আসতেন। মুন্সি মঞ্জুরুল হাসান ওনার ছবি আছে। আরেকজন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের আছে। আরেকজন হচ্ছে ভাঙ্গার প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের, না উনিও আছেন। তো এই ছবিটা কিন্তু তখন হঠাৎ করে ডাক দেই না কথা। এখানে মজার এই ছবিটা যখন তোলা হয় মাঝখানে ওই নভেম্বর মাসের 21 নভেম্বরে আমার খন্দকার মোশাররফ হোসেন স্যারের সঙ্গে দেখা। তো উনি বয়স্ক মানুষ, উনি তাড়াতাড়ি আমার ডাকলেন, নিয়ে কাছে বসাইলেন। উনি একটা বই লিখছেন। তখন বললো যে হায়দার সাহেব আপনার ছবি দিয়েই কিন্তু আমার বইটা লিখছি, আপনার খেয়াল আছে যে আপনি যে ছবি তুললেন তখন সবাই আসতেছিল, সালমান এফ রহমান একটু দেরিতে করতেছিল। তখন বললো এই দরবেশ সাহেবরা ডাক দাও, দরবেশ ডাক দাও। এই যে দরবেশ বললাম, এখন সব দরবেশ লেগে গেছে। দরবেশটা মানে ওনারা তখন বললেন, উনি মুখে এরকম সাদা দাড়ি রাখছিলেন তখন জেলখানায়। ওই খন্দকার মোশাররফ সাহেব বললেন যে এই দরবেশ সাহেবরা ডাক দাও। এই যে কথায় হইল, তাহলে এটার উৎপত্তির জায়গা এখানে। হ্যাঁ, আমরা তো এটা জানতাম না। সারা দেশের মানুষ তো তাকে এইভাবে ডাকে, কিন্তু শুরুটা যে এখানে হয়েছিল। হ্যাঁ, আবার অনেক সময় যে সংসদেও বোধহয় তাকে ওনাকে দরবেশ সাহেব উল্লেখ করছিল, কিন্তু আমাকে এটা যা বলছে এটা খন্দকার মোশাররফ সাহেবের মুখের কথা। তার আগে আমরা শুনিনি। তা আবার তো এই জন্যই এই ছবিটার, কারণ এইখানে এই লুঙ্গি পরা, গেঞ্জি পরা বা শার্ট পরা এরকম ক্যাজুয়ালি আর কোনো ছবি ভবিষ্যতে হবে কিনা সেটা আল্লাহই জানেন। আচ্ছা, এখানে আরো অসাধারণ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। একসাথে আমি ছবিগুলোকে আপনার কাছে দিচ্ছি, তার আগে আমি একটু দেখিয়ে নিই। এখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখা যাচ্ছে, তৎকালীন ছবি, এবং সেটারই আরও একটা ছবি। এই দুটি ছবি যদি আপনি প্রসঙ্গ বা সময়কাল উল্লেখ করেন। জি, এই সময়টা এটা বলি, আপনি যদি এখানে দেখেন এই ছবিগুলি কিন্তু রিসেন্টলি আমি
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকেও দেখাইছে, উনি আমার মোবাইল থেকে নিয়ে নিজেও দেখছেন। আচ্ছা। তখন উনি প্রধানমন্ত্রী না, তখন ইলেকশনের আগে আগে। হ্যাঁ। কিন্তু এই ছবিগুলি ঈদের সময় হ্যাঁ। জেলখানার ভিতরে, আচ্ছা। উনি যখন জেলে ছিলেন, উনি কিন্তু ভিতরে কম্বল বা অন্যান্য জিনিস বিতরণ করার কারণে সাধারণ বন্দির কাছে উনি বেশ জনপ্রিয় ছিলেন। এই ক্ষেত্রে যে ভিআইপি বন্দিরা বলেন, এনারাও কিন্তু অনেক সময় আমাকে বারবার রিকোয়েস্ট করতেন যে তার সঙ্গে দেখা করা যাবে কিনা। নিরাপত্তার খাতিরে আমরা হয়তো অ্যালাউ করি নাই, কিন্তু সাধারণ বন্দিরা কিন্তু ওনার খোঁজ খবর নিচ্ছেন, জানছেন। জানার কারণেই যখন জনাব তারেক রহমান সাহেব দেখলেন যে শীতের মধ্যে কষ্টে থাকে, তখন ওই রুমন সাহেবের মাধ্যমে উনি যোগাযোগ করে কম্বল বিতরণ করলেন। এইটা আগে। এইখানে আমাদের একজন জেলার ছিলেন রফিক সাহেব, শাহ রফিক, উনি ঈদের দিন জনাব তারেক রহমান সাহেবকে নামাজের পরে দাঁড়া করাইলেন এবং সমস্ত বন্দিরা তার সাথে হ্যান্ডশেক করে যেমন যমুনাতে যায় ওরকম করে করে যাইতেছিলেন কারাগারের ভিতরে। এইটা যখন আমি শুনলাম, আমি তাড়াতাড়ি আসলাম, কারণ কারাগারের ভিতরে এটা আমরা অ্যালাউ করতে পারি না, নানা ধরনের প্রবলেম হতে পারে। তো আমি যাওয়ার সাথে সাথেই জনাব তারেক রহমান সাহেব উনি আবার আমার সাথে চলে আসলেন। বলার উদ্দেশ্যটা হলো, তো উনি যেহেতু বন্দির সঙ্গে মিশছেন, নিজে থাকছেন, দুঃখ দুর্দশা দেখছেন, ওনাদের কম্বল দিয়ে শাল দিয়ে বিভিন্ন সাহায্য করছেন, বন্দিরাও তার প্রতি খুব অনুগত, তার প্রতি ভালোবাসা দেখত এবং সিনিয়র যারা অন্যান্য ভিআইপি বন্দি ছিলেন তারাও তার সঙ্গে দেখা করতেন। এইখানে আরেকটা জিনিস আমি এই প্রথম বলি, এখানে দেখেন যে আমার ছবিটাও আছে, এখানে হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখি ওই পাঞ্জাবিটা এখনও আমার কাছে রয়ে গেছে, পুরানো পাঞ্জাবিটা। পরে আমি আবার মিলেই দেখলাম যে আসলেই ওইটা কিনা। তো ওইটা কথা না, যাক, এই জিনিসগুলি দেখলে বুঝবেন যে তখন কিন্তু উনি সুস্থ সবল, বয়স কম, হাঁটতেছে, সব কিছু করে, মানে অনেক রিফ্রেশ দেখা যাচ্ছে জিনিস সব কিছু করতেছেন, মুখ দেখে বুঝবেন আলোচনা করতেছে, কথা বলছে। পরবর্তীতে যখন আবার প্রশ্ন করবেন যে আমি অন্য ছবিতে যাব, কিন্তু আরেকটি ছবি আমাদের কাছে দেখতে পাচ্ছি, সেই একই দিনে উনি আপনার সাথে ঈদের দিন আলিঙ্গন বা কোলাকুলি করছেন। এই ছবিটা ঈদের দিন, এটাও ঈদের দিন করার জন্য। তখন আসলে তখন তো আর ওইভাবে খেয়াল করেন যে 17 বছর পরে 18 বছর পরে এটা নিয়ে আবার কথা বলতে হবে। তখন ছবিগুলো যে রয়ে গেছে, এটা আসলে চমৎকার একটা, ওই ছবিগুলি রয়ে গেছে, ওর জন্য রতন গোমেজের ধন্যবাদ জানাই, কারণ সে না থাকলে আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো একটি ছবি কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছি, এটাতে এটা কি ঢাকা কেন্দ্রীয় কারাগার না অন্য জায়গায়? এটা হয় কেন্দ্রীয় কারাগার, না হলে কাশিমপুরে, দুইটার মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। আমি ঠিক ওইটা বলতে পারছি না, কিন্তু রুহুল কুদ্দুস দুলু, ইদানি ওনার সাথে কথা হয়েছে, উনি কিন্তু অত্যন্ত ভদ্রলোক। এই ছবিতে কে ছিলেন? এই যে একজন রুহুল কুদ্দুস দুলু, যিনি নাটোরের বোধহয় এমপি, আর মাঝখানে যখন উনি সম্ভবত জামাতের কেউ হবেন, বা আমার ঠিক এই মুহূর্তে আমি চিন্তা। আমার কাছে আরো দুটি ছবি এসেছে। একটি ছবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কোনো একটা কাগজে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে, আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও আপনারা পেছনে আছেন। এই দুটি ছবির কি কোন সময়ে কোন প্রেক্ষাপটে তোলা হয়েছিল? আপনাকে যদি আপনি ওই শেখ হাসিনার ওই ছবিটা আছে আপনার কাছে? আমার কাছে আরেকটি ছবি আছে, সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে এটা হলো, এটা হলো শেখ হাসিনা যেদিন জেল থেকে চলে যাবেন, তখন একটা রেজিস্টারে সিগনেচার করতে হয়, ওইটা উনি সিগনেচার করতেছেন। ঠিক একই জিনিস এটাও খালেদা যে যেদিন বেরিয়ে যাবেন তখন উনি সিগনেচার করতেছেন। ওই শেখ হাসিনার সময় আমি শুধু একাই গেছি, আর এখানে আমি সহ আমার সঙ্গে আইজি সাহেব উনি আছেন, তখনকার জেলার ফারুক সাহেব, এখন সিনিয়র জেল সুপার। ফারুক সাহেব সম্পর্কে একটু বলে রাখি, ওনারা কিন্তু বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতেন, খুব অমায়িক ভদ্র ব্যবহারের কারণে, এবং খুব ভালো ছিলেন। এবং পরবর্তী বললে বোঝায় যে আমরা কিন্তু গোপনে বেগম খালেদা জিয়াকে সুগার ফ্রি মিষ্টি বা স্পঞ্জের মিষ্টি, এটা কিন্তু চুপচাপ করে এনে দিতাম, উনি খুব পছন্দ করতেন, বেগম জিয়াকে দেওয়া হয়তো, উনি কিন্তু খাইতেন সবে। এখানে তহিদ সাহেব আছে, এখন উনি ডিআইজি, আমাদের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জাকির, সাবেক প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন জেল থেকে মুক্তি পান তখনকার ছবি। আমি আরো একটু পুরনো ছবি মনে হচ্ছে এই ছবিটা, যে বেগম খালেদা জিয়া সম্ভবত প্রধানমন্ত্রী ছিলেন, এখানে সম্ভবত আন্তর্জাতিক কোনো অনুষ্ঠান কিনা, এবং পেছনে আপনাকেও দেখা যাচ্ছে। এটা সার্কের সময়, কারণ আমি অনেক সময় বলি যে বেগম খালেদা জিয়ার সাথে প্রথম আমার দেখা হয় 1983 সালে, যখন আমি সেকেন্ড লেফটেন্যান্ট 8 বেঙ্গলে কুমিল্লাতে, তখনই ওনাকে প্রথম দেখা 1983 সালে। উনি কুমিল্লা বা চিটাগং যাইতেছিলেন, পথে 8 বেঙ্গল, ওইখানে উনি দাঁড়ান, আমাদের 8 বেঙ্গলের
সৈনিকরা সবাই ওনারা চিনেন, উনিও চিনছেন। বেগম খালেদা জিয়া নামছেন, নামার পর আমাদের 8 বেঙ্গলে গেলেন। 8 বেঙ্গলে তখন সিও ছিল লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল বাশার। আচ্ছা। আমি তখন মাঠে ছিলাম, ট্রেনিং গ্রাউন্ডে। আমাকে ডেকে আনে পরিচয় করাই দিলেন ম্যাডামের সাথে, যে ম্যাডাম আমাদের নতুন অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট হায়দার, 1983 সাল। পরবর্তীতে আমার পোস্টিং হয় পিজিআরে। পিজিআরের পরে পিএসএফে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে আমরা 5টা কোর্সমেট একসঙ্গে মেজর হয়ে যাওয়ার কারণে, ভ্যাকেন্সি না থাকার কারণে আমাকে তখন পিএসএফে নিয়ে নেন। পিএসএফে থাকি। পিএসএফ পরবর্তী পর্যায়ে কিন্তু এখন এসএসএফ, পরে আমি এসএসএফেও ছিলাম। এটা যখন আমি এসএসএফে ছিলাম তখন সার্ক সম্মেলন হয়েছিল। ওই সার্ক সম্মেলনের সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার, নেপালের সমস্ত ওনাদের সঙ্গে ডিউটি করার সময় তখনকার। এবং এটা আমার ভাগ্য যে দুইজন, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, তাদের সঙ্গে সিকিউরিটির ডিউটি করতে গেলে, কথাটা সবসময় বলি, যারা সিকিউরিটি ডিউটির যারা এজেন্ট, তারা যদি ব্যক্তিগতভাবে যার ডিউটি করছে তাকে পছন্দ না করেন, তার ভালোবাসা না করেন, তাহলে অন্তর থেকে ওইভাবে অনুধাবন না করলে তার ডিউটিটা কিন্তু প্রপার হবে না। যে তখন পিএসএফের ডিউটিটা এরকম যে সে নিজের জীবনটা দেবে, তার যাকে প্রোটেক্ট করছে তাকে করেন। সর্বশক্তিমান আল্লাহ সব কিছু জানেন, কিন্তু ডিউটিটা করার জন্য তার অন্তর থেকে ভালোবাসতেই হবে। থ্যাংক ইউ। আমরা বেগম খালেদা জিয়ার সাথে আপনার আরেকটি ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই ছবি এইটি দেখেন, তখন যেহেতু জেলে ছিলেন, আমি আস্তে আস্তে কথাগুলি বলে নেই। আপনারা জানেন যে উনি নিজে জেলে, ওনার বড় ছেলে জেলে, ওনার ছোট ছেলে জেলে। এই অবস্থায় তখন আমি ছাড়া ওনার সঠিক তথ্যগুলি যথাযথভাবে আর কারো দেওয়ার সুযোগও ছিল না। উনি যখন আমার কাছ থেকে এই তথ্যগুলি পেতেন এবং পরবর্তীতে জনাব তারেক রহমান সাহেবের মিসেস তারেক রহমান সাহেব দেখা করে আসতেন, দেখা করে আসার পর আবার বেগম খালেদা জিয়ার কাছে যেতেন, তখন কথাগুলি অনেক সময় মিলে দেখতেন যে না, আমি যেটা বলি সব সত্যি। এবং এগুলি মানুষের জানা দরকার যে আজকে বেগম খালেদা জিয়ার ছেলের ওয়াইফ, প্রধানমন্ত্রীর মিসেস এখন, উনি জুবাইদা রহমান, উনি জীবনে বহুত কষ্ট করছেন। কারণ উনি তার হাজব্যান্ডের এই করুণ অবস্থা দেখে যে কিন্তু শাশুড়ির কাছে তার মার সামনে যে বহুত কান্নাকাটি করতেন, এগুলি কিন্তু মানুষ জানা না। আজকে উনি প্রধানমন্ত্রীর ওয়াইফ এটাই দেখতেছে, কিন্তু তখন তার যে করুণ অবস্থাটা গেছে নিজ চোখের, তার স্বামীর এই অবস্থাটা দেখে এসে তার মায়ের কাছে, শাশুড়ির কাছে বলতেন। মা হিসাবে তার ছেলের এই কথা যখন শুনতেন, তখন দেখেন মার অবস্থাটা কী। তো যেহেতু আমার সঙ্গে তার 8 বেঙ্গলের সঙ্গে থাকা, আগে চাকরি করা, পরবর্তীতে জেলে আসার পর আমি থাকার কারণে ওনার আস্থাটাও বাড়ছে যে অ্যাটলিস্ট আমার দ্বারা ওনাদের কোনো ক্ষতি হবে না। মূলত আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা জঙ্গি কারো কোনো ক্ষতি করার মতো কোনো কাজ করিনি। সবারই একজন জেলখানার কর্মকর্তা হিসাবে যতটুকু তারা যেভাবে দেখার দরকার আমি কিন্তু ওইভাবেই দেখছি। ওই সমস্ত কারণে ওনাদের আস্থাটা আমার উপর ছিল। উনি যে, আমি এই কথা অনেক জায়গাও বলি যে আজকে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনার নাম যে পিনু, এটা কিন্তু ওনার চিঠির মাধ্যমেই বুঝতে পারছি। ছোট্ট গোটা হাতে লেখা, হ্যাঁ, এটা বেগম খালেদা জিয়ার চিঠিতেই বুঝলাম। এবং চিঠিটার লাস্টে লিখছিল বেগম খালেদা জিয়া। খালেদা, তখন আমি বললাম যে ম্যাডাম, চিঠিতে প্রশ্ন ছিল যে উনি নিজে জেলে, নানা কথা শোনেন তার ইয়ের কাছ থেকে। তখন মা ছেলেকে চিঠি লিখতেছেন, মাও জেলে, ছেলেও জেলে। ওইখানে মায়ের বেশি না 4-5 লাইন, কিন্তু খুব আন্তরিকতাপূর্ণ। আমি কথাগুলি তার জন্য যে চিন্তা করে, তার জন্য দোয়া করে, সাহস দিয়ে সবই করার, এই কথাগুলি ওইখানে লেখা। জেল কোডেও কিন্তু আছে যেমন কোনো তথ্য যেটা সমাজের কোনো ক্ষতি করবে না, মানুষের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, এমন কোনো তথ্য আদান প্রদান করতে কোনো অসুবিধা নাই। কাজে ওই চিঠিটা দিয়ে যে আইন ভঙ্গ করছে বা তা কিন্তু না। কিন্তু ওই চিঠিতেই আপনি দেখেছিলেন যে তারেক রহমানকে পিনু নামে সম্বোধন করেছেন। আমি এই প্রসঙ্গে পরে কথা হবে কিনা জানি না, কিন্তু একটা কথা আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়ার জীবনটা আসলে শেষ পর্যন্ত উনি নিজের ছেলেকে আসলে খুবই প্রতিষ্ঠিত একটা অবস্থায় দেখে যাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। কারণ বিদেশে চিকিৎসা নিতে যান নাই, কারণ এই জায়গাটা ছেড়ে গেলে কি হবে এরকম একটা আশঙ্কা হয়তো তার মধ্যে ছিল, রাজনৈতিক পরিস্থিতির কারণে হতে পারে। এটা আপনারা ধারণা করতে পারেন, কারণ রাজনীতি নিয়ে তো আমি কোনো কথা বলিনি, কিন্তু আমি শুধু মা ছেলের জন্য যে কতটুকু, এটা আমি আমার সঙ্গে উনি তখন প্রধানমন্ত্রী হন নাই, তারেক রহমান সাহেবের, উনি ইলেকশনের জন্য ক্যানভাস করার জন্য যখন
সিলেটে যাবেন ওই দিন তার সঙ্গে দেখা, উনি ডাকছিলেন, অত্যন্ত বিনয়ের ব্যবহার আমি করছে, একটু খুব ভালো। পরেই সেই প্রসঙ্গে আসবো, কিন্তু আরেকটি ছবি দেখুন আপনারা, সেটি হলো যে এখানে আমরা সম্ভবত বেগম খালেদা জিয়ার ছোট ছোট ছেলে ছেলে, আরাফাত রহমান জি। কোকোকে দেখতে পাচ্ছি। এই ছবিতে একটা বিষয় আমি দেখছি যে আরাফাত রহমান কোকো উনি তার বাম হাত দিয়ে আপনার ডান হাত ধরে ধরে আছেন আছে, হ্যাঁ। সম্ভবত শক্ত করে। দেখেন, যেন কোকোর কথা আমি জেলখানাও বলছি, উনি কিন্তু অত্যন্ত নিরীহ ছিলেন, অত্যন্ত নিরীহ ছিলেন, নরম ছিলেন, ভদ্র ছিলেন এবং কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ওনার সরকার তখন যা যেভাবে আনছে সে সরকার জানে, কিন্তু আমরা যা দেখছি আমরা নিজেরা বলছি যে অনর্থক এই নিরীহ মানুষটির এখানে কষ্ট দেওয়া ছাড়া বা ওই যে বললেন খালেদা জিয়ারকে চাপে রাখা ছাড়া আর কিছু না। উনি এতটা নরম ছিলেন যে ওনার কিছু টেস্ট করার কথা ছিল, ওই যে এমআরআইয়ের মতো ভিতর দিয়ে যেতে হয় না। বেগম খালেদা জিয়া আমাকে বললেন যে ডিএ সাহেব, কোকো খুব ভয় পায়, পারলে ওই টেস্টটা করায়েন না। দেখেন তাহলে আপনি এইটা বলছেন, যিনি টেস্ট করাইতে ভয় পান তাহলে কতটুক নরম হৃদয়ের মানুষ উনি। এই যে হ্যাঁ, আমি পরবর্তীতে আরও বলি, উনি ইনের সম্মুখ আরও আছে যে ওনার ওয়াইফ সিথি, পুরার নাম শর্মিলি বা শর্মি, হ্যাঁ হ্যাঁ, সিথি। এই উনি ধরনের আসতেন, নাম। ওনার দুইজনই, দুই ছেলের বই খুব কষ্ট করে গেছেন, তখন আসছেন যাই করার। তা আমার যে কোনো কারণে হোক ইনি ছিলেন, সেটা হলো সাধারণত জঙ্গিদের রাখা হয় 6 সেলের, খুব ছোট্ট একটা ঘর, ওইখানে ছিলেন। আর উনি কিন্তু কোনো ডিভিশন পান নাই। জনাব তারেক রহমান শেষে ডিভিশন পাইছিলেন, প্রথমে পান নাই, কিন্তু ইনি কখনোই ডিভিশন পান নাই। মানে ডিভিশন না পাওয়া ডিভিশন মানে না সুযোগ সুবিধা অনেক কম। সুযোগ সুবিধা অনেক কম, যেহেতু অসুস্থ ছিলেন ওর জন্য আমি তারা যতটুকু ভালো রাখা যায় আর ই করা যায়, কিন্তু উনি জেলে ছিলেন কিন্তু ডিভিশন ছাড়া সাধারণ একজন বন্দির মতো। উনি সেখানে যদিও তার সেই 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 জায়গায় আসলে কেমন থাকা যায় মানে? সেখানে জায়গা, যেহেতু উনি অসুস্থ ছিলেন, আমি নানা কারণে একটা চকির মতো দিয়ে দিচ্ছিলাম যে চকিতে থাকতেন। রুমটা হলো আপনার বড় জোর 5 ফিট বাই 10 ফিট, তো 5 ফিট বাই ওর ভিতরেই ল্যাট্রিন, ওইখানেই খাওয়া, ওইখানে আসা। আমি আস্তে আস্তে অ্যালাউ করতাম বাইরে ই করার জন্য। তো এখন 5 ফিট বাই 10 ফিট একটা জায়গা কতটুক কেমন থাকতে পারে, এবং এক জায়গায় এবং ভিতরে লাইট কিন্তু এরকম নাই, অত্যন্ত ছোট্ট একটা জায়গায়, অন্ধকারের মতো এরকম জায়গায়, ওইখানে কিন্তু জনাব এই অন্ধকার কোকো প্রকোষ্ঠ যেটা বলে আর কি, হ্যাঁ, বা আপনারা সেল জেলখানার বলেন যে ক্ষেত্রে সেল। হ্যাঁ, সেল, হ্যাঁ, 6 সেল। হ্যাঁ। পরবর্তীতে ওটা বনফুল বা নাম দিয়ে আসছিলাম আমি, আচ্ছা যে আচ্ছা। ওই বনফুল যে ওইরা আছে, কিন্তু উনি ওই কষ্ট করে ওইখানেই ছিলেন। সেখানে কি অন্য কারাবন্দীদের হ্যাঁ, সাথে ওই তার কথা 6টা হতো বা যোগাযোগ হতো? 6টা সেল থাকার সময় অন্য কারাবন্দীদের আমরা নিজেরাই নিরাপত্তার জন্য এলাও করতাম না। পাশে 2টা রুম খালি রাখতাম ওনার সিকিউরিটির জন্য। তারপরে আবার অন্যরা ছিল, কিন্তু ওইখানে এসে ওনার সঙ্গে যে কথা বলতে পারবেন, ওই কথা বলার সুযোগটা আমরা দিতাম না, কারণ উনি আমাদের হলো একজন প্রধানমন্ত্রীর ছেলে, প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে, নানা ধরনের নিরাপত্তার কারণেই আমরা কিন্তু ওনাকে এলাও করতাম। আর তাছাড়া উনি অসুস্থ ছিলেন। চমৎকারভাবে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড যে আপনি তুলে ধরছেন, যেগুলো আমাদের কাছে আসলে অচেনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি ছবি আমার সামনে এসে গেল। এই জায়গায় দেখা যাচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভবত হাসপাতালের বিছানায় শয্যাশায়ী এবং আপনি তার পাশে। এই ছবিটার যে গ্রাউন্ড সেটা যদি বলেন। আচ্ছা, হ্যাঁ, আমারও এটা দেখতেছি যে দেখেন, জনাব তারেক রহমান সাহেব যখন জেলে আসলেন তখন কিন্তু সুস্থ সবল, হাসি খুশি, বন্দির সঙ্গে কথাবার্তা, ঈদের নামাজ, কোলাকুলি সব কিছু করলেন। উনি যখন রিমান্ডে গেলেন তখনও কিন্তু সুস্থ শরীরে বের হয়ে গেলেন। রিমান্ড থেকে আসার পরে কিন্তু উনি আর সুস্থ আসলেন না। এতটাই ওনার অবস্থা খারাপ যে উনি নিজে সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না, চলতে পারেন না, বসতে পারেন না, যার জন্য সরাসরি ওনাকে কিন্তু পিজি হাসপাতালে রাখা হয়েছিল। এখন জেলখানার নিয়ম অনুসারে ওনার সাথে সবসময় 24 ঘন্টা আমরা তার ওয়াইফকেও রাখতে পারি না, যেহেতু উনি বন্দি। কিন্তু আমাদের কনসার্ন ছিল যে উনি কিন্তু নড়াচড়া করতে পারেন না। এই যে কপালের ব্যান্ডেজটা দেখেন, উনি এতটাই দুর্বল ছিলেন, একদিন উনি নিজেই হয়তো উঠে পানি খাওয়ার জন্য বা কোনো কারণে মুভ করে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই কিন্তু পড়ে গেছেন এবং বেসিনের সাথে বাড়ি খেয়ে কিন্তু ওনার এই কপালের যে ব্যান্ডেজটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা যখন আমি শুনলাম, সাথে সাথে আমি গেলাম, দেখলাম, ডাক্তারদের ব্যবস্থা করলাম, এবং আমি এই ঘটনাটা বেগম খালেদা জিয়াকে জানাইলাম যে ম্যাডাম এই ঘটনা ঘটছে, আমরা ব্যবস্থা করছি, ভয়ের বা চিন্তার কারণ নাই। ওনার মিসেসকে আমরা অ্যালাউ করছি,
উনি দেখা করতেছেন, দেখা করে আপনার সাথেও দেখা করবে, তার কাছ থেকে আপনি আরও বিস্তারিত জানবেন। এটা আপনাকে আগে বলার উদ্দেশ্যটা হলো যে অন্য কারোর কাছ থেকে যদি শুনেন বা পত্রিকাতে হঠাৎ দেখেন, তাহলে আপনি নানা দুশ্চিন্তায় থাকবেন। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে জানি প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। আমি হয়তো ওইভাবে প্রকাশ করতে পারবো না, কিন্তু বেগম খালেদা জিয়া উনি নিজে বন্দী, ওনার বড় ছেলে বন্দী, ছোট ছেলে বন্দী, বড় ছেলে বন্দী না, এরম করুণ অবস্থার মধ্যে অসহ্য যন্ত্রণার মধ্যে আছে। মা হিসাবে উনি কেমন থাকতে পারেন এটা আপনি খুব ভালো করেই বুঝেন। ওই জন্যই আমি বিভিন্ন সময় যে নানা কথা বলতাম যাতে ওনার দুশ্চিন্তাটা কমে। মানে আপনি তথ্যগুলো হ্যাঁ, গোপন আগে না দিতাম করে একটু এবং দিয়ে রাখতেন ওই যাতে নানা প্রস্তুত কথার থাকতে কারণে পারেন। হ্যাঁ। উনি কিন্তু আমাদের উপরে জেল কর্তৃপক্ষের উপরে খুব আস্থা রাখছিলেন এবং এই আস্থা রাখার কারণেই আমি ওনাকে বলছিলাম কারা পরিবার কল্যাণ সমিতির কথা, যে ম্যাডাম এর জন্য বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে উনি কিন্তু কথাও দিছিলেন, উনি সুযোগ পাইলেন কারা পরিবার কল্যাণ সমিতিটাকে উনি দেখবেন। এখন কপাল খারাপ আমাদের, উনি নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বর্তমান প্রধানমন্ত্রীর মিসেস ওনাকে অনুরোধ করব যে ওনার শাশুড়ির এই কথার মূল্যটা যেন উনি দেন, উনি যেন চেষ্টা করেন কারা পরিবার কল্যাণ কারা সমিতি। পরিবার কল্যাণ। এটি কিন্তু কারাগারে এবং কারাগারের প্রত্যেক লোক বেগম খালেদা জিয়ার প্রতি সন্তুষ্ট। কারণ ড্রেসটা যে দেখেন কারাগারে এখন ড্রেস, তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। আমি এই কথাটা 111-এর সময় বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা দুইজনকেই বলছি যে লুৎফুজ্জামান বাবর উনি কোন দল করেন বা কী করতেন ওইটা আমার কোনো ব্যাপার না, কিন্তু জেলখানার উন্নতির জন্য যদি লুৎফুজ্জামান বাবরকে আরও 2 বছর আগে আমরা পেতাম তাহলে জেলখানার উন্নতি আরও অনেক হতো। কারণ জেলখানার জন্য লুৎফুজ্জামান বাবর কিন্তু অনেকে উঠছেন। ভাগ্যের কি পরিহাস, লাস্টে কিন্তু লুৎফুজ্জামান বাবর নিজেও জেল খাটছেন। লুৎফুজ্জামান বাবরকে আপনারা মন্ত্রী হিসেবে পেয়েছিলেন। জি, আবার- মন্ত্রী পেয়েছি, আবার আবার কারাগারে বন্দী হিসেবে পেয়েছি। এইটার হ্যাঁ দেখেন, এইটার জন্যই আমি এটা বলি, কারাগারের ডিউটিটা এমন যে এখানে আপনার নিরপেক্ষ থেকে যদি ডিউটি করে তাহলে কিন্তু ডিউটি করতে কোনো অসুবিধা না, ওনারা নিজেরাও বোঝেন। আমরা যা যা করি, কারণ ওইখানে কারোর উপরে আক্রোশ রকম কোনো কারো ক্ষতি করার জন্য, কারো বিপদে রাখার জন্য এটা কিন্তু করা হয় না। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে যখন বন্দিরা কেউ আসে, সবসময় আমি বলতাম যে তখন ওই বন্দীদের আপন জন হলো কারা কর্তৃপক্ষই, তার বাপ মা ভাই বোন তারা কেউ কাছে নাই। এইখানে কারা কর্তৃপক্ষকে আদেশ দেন যে তাদের কষ্টে রাখো, মায়ের দাও, কোনো কিছু না, শুধু মহামান্য আদালতের আদেশটা পালন করে কারা কর্তৃপক্ষ। এই জন্য কারা কর্তৃপক্ষ যতটুকু সম্ভব যা করলে সরকারের ক্ষতি না হয়, ডিপার্টমেন্টের ক্ষতি না হয়, অথচ বন্দিরা ভালো থাকে, এমন সব কাজ করার জন্য কিন্তু উদ্বুদ্ধ আমি করতাম, নিজে কথা বলতাম নিউজে। এবং আমি নিজেই আপনার যখন বলছেন আমি বলে দিই, প্রথম প্রতিদিন সন্ধ্যার সময় আমি জেলে ঢুকতাম। জেলে আসার সময় নতুন নতুন বন্দিরা আসতো, বন্দিদেরকে আমি 2টা ভাগ করতাম, যে এরা কোনো দিনই জেলে আসে নাই, আজকে প্রথম আসছে, আর কিছু কিছু বন্দি আছে এর আগেও আর 3-4 বার ঘুরে গেছে। যারা আগেও আসছে ঘুরে গেছে ওরা কিন্তু সব জানে এবং পাঁজি কিন্তু ওরাই, কারে দিয়ে ওইখানেই ওরা বিক্রি করে দেয় কারে কোন জায়গায় করবে। তা আমি যারা একদম নতুন তাদের আলাদা করতাম, তাদের কাছে কথা শোনার পরে ওইখান থেকে আমি টেলিফোনে তাদের বাবা মারে জানাইতাম। এমনও অনেক আছে যে বাপ মা জানেই না যে ছেলে বা তার ভাই জেলে চলে আসছে। এমন অনেক আছে যে আমার এই কথাটা আমার নিজেরই মনে থাকে। আমি একদিন টেলিফোন করলাম যে স্যার এরকম আছে, আপনার নামটা দিলেন, জি করার রাত্রে এখন প্রায় 10টা বাজে, আপনাকে খোঁজ নিতে বলছে, উনি জেলে চলে আসছেন। তখন আমার বলতেছে যে আমাদের এই সাহেব, আমি খুব খুশি হলাম যে আপনি নিজেই টেলিফোন করলেন, আচ্ছা আপনি কি আমাকে চিনেন? আমি কই না, আমি তো আপনাকে চিনি না। তখন বলল যে আমি ওরা 11 জন সিনেমার নায়ক খসরু। হ্যাঁ, তো এই যে কথাটা দেখেন। আরেকটা আছে না, টাকা দাও দুবাই যাবো, টাকা দাও। ওর একদিন আমি তো জানি না, ওনারা টেলিফোন করলাম যে ভাই আপনার নাম্বারটা দিছে, উনি জেলে চলে আসছে, আপনি কালকে সকালে একটু আসেন, ওষুধপত্র নিয়ে উনি গেছে। উনিও তখন খুব খুশি হইলেন যে এই কথাগুলি কিন্তু জেল কোডে নাই। এই কথা জেলে বলে যে ওখান থেকে টেলিফোনে আমি যদি এই কথা বলে তার কাছ থেকে টাকা নিতাম, কোনো সুবিধা নিতাম, তাহলে সেটা অন্যায় এই হতো। প্রসঙ্গে আমরা কথা বলবো। আপনার হাতে যে ছবিটা সেটা হচ্ছে 2007 সালে সম্ভবত। এইটা 2007 সময়। এই জিনিসগুলির করুণ অবস্থা তখন যারা ছিলেন তারাই বুঝবেন যে কতটুকু
করুণ অবস্থার মধ্যে দিয়ে উনি গেছেন। আমরা তাকে রিমান্ডে নিয়ে অনেক নির্যাতনের কথা আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে বা আপনার সূত্রেও কিছুটা আন্দাজ করতে পারলাম। তো একটু পরে আমরা সে প্রসঙ্গে আবার কথা বলবো। এই যে ২০০৭ সাল, তারপর এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত এটা হলো আপনার গত বছর হবে বা এরকম, মানে মাঝখানে ১৯ বছর পেরিয়ে গেছে। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগেরবার যিনি অসুস্থ হয়েছিলেন, এবং সেখানেও আপনি, এই ঘটনা কিভাবে ঘটলো? এটা বলি, দেখেন, আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি খুব কৃতজ্ঞ যে উনি নিজে মনে রাখছেন। উনি আরও ২-৩ বার খবর পাঠাইছিলেন। আমি যেহেতু গাজীপুরে চিটাগং ডেনিমে চাকরি করি, সেহেতু আমি ঠিকমতো ওরকম আসতে পারি নাই। পরে যখন শুনলাম যে উনি ওই দিনই আপনার ইলেকশনের ক্যাম্পেইনের জন্য চলে যাবেন সিলেটে, তা আমি যাতে তাড়াতাড়ি রুমন ভাই, আমাদের পরিচিত খুব বিশ্বস্ত রুমন ভাই, উনি যখন আবার টেলিফোন করলেন তখন আমি আসলাম। আমি আসার পর বসে আছি, উনি তো তখন সাংবাদিকদের সাথে মিটিং করতেছিলেন। তা আমি ওয়েটিং রুমে ওয়েট করতেছি। উনি সাংবাদিকদের সাথে মিটিং শেষ করার পরে উপরে উঠে আসতেছেন, আর এই সময় আমার ডাক দিয়েছে, আমিও দরজা থেকে বের হয়েছি। তখন উনি দেখার সাথে সাথে হায়দার ভাই করে সাথে দিয়েছে এবং আমার ধুইরেই নিয়ে গেলেন উনি ওনার রুমে। ঠিক একই সময় ফখরুল ইসলাম আলমগীর, যিনি জেনারেল সেক্রেটারি, উনি আসছিলেন একটা কাজের জন্য, যে মাত্র 5 মিনিট সময় লাগবে, যদি একটু সময়টা দিতেন। তো তার মশাই বললো যে আপনি একটু আমার রুমে বসেন। আমি ওনারাই বললেন যে আমি আগে হায়দার ভাইয়ের সঙ্গে আগে কথা বলে নিই, এবং বলে উনি নিজেই চেয়ার টান দিয়ে বসাইলেন। অত্যন্ত ভদ্র আচরণ, খুব আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এবং উনি পরে বললেন যে সাহেব, আমার উনি হায়দার ভাইও বলতেন, ডিআইজি সাহেবও বলতেন। তো বললো যে আপনারা আমি ডাকছি এই জন্য, আমার মিসেস বারবার বলতেছিলেন যে সবার সঙ্গে দেখা হইলো, এখনও হায়দার ভাইয়ের সঙ্গে তো দেখা হইলো না। তো ওই জন্য পরে মনে মনে আবার বেশি খুশি হই তার ওয়াইফেরও, যে উনি বারবার বলছেন, মনে করছেন এই সময়। কাজে তো বললাম, আমি তো অল্প কথায় ছেড়ে দিলাম যে ডাক্তার জুবাইদা বেগম খুব কষ্ট করছেন, খালি এই কথায়। কিন্তু কি পরিমাণ কষ্ট করছেন, কি পরিমাণ কান্নাকাটি করছেন বেগম খালেদা জিয়ার সামনে, কি পরিমাণ করুণ অবস্থা দেখছেন, এই জিনিস কিন্তু উনিই ভালো। উনি মানে ডক্টর জুবাইদুর রহমান, উনি অত্যন্ত ভদ্র, নম্র এবং কেমন অমায়িক ব্যবহারের মহিলা, এটা আপনারা ভালো জানেন। এই জন্যই যে এই ছবিটাতে আমিও মাঝে মাঝে দেখি, তখন ওনার সঙ্গে যখন দেখা ছিল তখন ওনারও মাথায় অনেক চুল ছিল, তারেক রহমান সাহেবের। এখন ওনারও মাথায় চুল নাই, আর এদিকে আমার দাড়ি সবাই বড় হয়ে গেছে। আমরা একেবারে কোর ডিসকাশনের জায়গাতে ঢুকে গেছি, মানে গল্প জানার জায়গাটাতে। আমরা তো আসলে ঘটনা জানতে চাই, 19 বছর আগের সেই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হন। উনি যেদিন গ্রেপ্তার হলেন, তারপরে উনি যখন কারাগারে তাকে রাখার ব্যবস্থা করা হলো, সেটাও তো সাব জেল বলে, সেটাও তো আপনার তখন আমরা ছিলাম বা আপনার তত্ত্বাবধানেই ছিল। তো সেই সময়টা মনে আছে কিনা? দেখেন, এইটা অবশ্য মনে আছে। আগে চলে আসছিলেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আগে চলে আসছিলেন। হ্যাঁ, উনি 2007 সালের 16 জুলাই, আর 3 সেপ্টেম্বর হচ্ছে বেগম খালেদা জিয়া। হ্যাঁ, উনি আগে চলে আসেন। বেগম খালেদা জিয়া আসলেন কিন্তু পরে। শেখ হাসিনা যখন চলে আসেন অবস্থা থেকে বলেন। আমি শেখ হাসিনা আসার সময় ওইটা কিন্তু আমরা আগে জানতাম না, হঠাৎ করে শুনলাম যে উনি চলে আসবেন। তখন রুম টুম কোনো কিছু ঠিক নেই, আমরা তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তখন ওইখানকার যে না এই আমি নিজেই বলি, তখন ওইখানে যে খাট আনা হইলো, ভালো খাটের মতো, খাটের উপরে পাটাতনে দিলে অনেক সময় পাটাতনটা পড়ে যায়। তো তাড়াতাড়ি নিচে এখন কোনো কিছু নাই, উনি তাড়াতাড়ি চলে আসতেছেন, তখন নিচে কিন্তু আমি 3-4টা ইট দিয়ে রাখছিলাম। এটার জন্য যারা আমাদের বিপক্ষ ভাই, তারা প্রচার করছে যে শেখ হাসিনাকে আমরা ভাঙ্গা খাটে রাখছি। এটা কিন্তু উনি নিজেও কমপ্লেন করছেন। ওনার একটা বই আছে, শেখ হাসিনা বইয়ের মধ্যে লিখছেন যে শুনছি দিয়ে যে আমাদের ভাঙ্গা খাটে রাখছেন। আসলে কিন্তু ভাঙ্গা খাটে রাখি নাই, কারণ কারো প্রতি ভাঙ্গা খাট মানে পড়ে যায়, আমরা তাড়াতাড়ি আপনার ইট দিয়ে রাখছে, পরবর্তীতে খাট চেঞ্জ করে দেওয়া হয়েছে। কথা প্রসঙ্গে আসলো দেখে এটা বললাম। মজা হলো যখন শেখ হাসিনা উনি দেখলেন যে পাশেই রুম টুম পরিষ্কার করা হইতেছে, তো শেখ হাসিনা আমাকে জিজ্ঞেস করলো যে ওইখানে কারে আনতেছেন। ততক্ষণে 2 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বললাম যে বেগম খালেদা যে উনি তো আসতেছেন, বললো যে ওনারে
যে আসলে ওনার যে নতুন ঘর দিতেছেন আমার তো পুরানা দিচ্ছেন। তা আমি বললাম যে আপনি তো আমাদের কোনো সময় দেন নাই, হুট করে চলে আসছেন। মানে শেখ হাসিনা একটা জিনিস ছিল যে উনি কিন্তু খুব ভালো মানুষের সঙ্গে মিশতে পারতেন। আচ্ছা, নানা হ্যাঁ, নানা জিনিসের মধ্যে। তো তারপরে খালেদা জিয়া যখন উনি আসলেন, এখন যখন খালেদা জিয়া আসলেন তখন আমরা থাকলাম ওইটা বোধহয় ডেপুটি স্পিকার সাহেবের বাসা বোধহয়। এখানে একটু বলে রাখি, দুইজন প্রধানমন্ত্রী যে থাকতেন, শেখ হাসিনার সঙ্গে যখন কেউ দেখা করতে আসতো তখন উপর থেকে শেখ হাসিনার নিচে নামতেন, নেমে নিচে কম দেখা করতেন। কিন্তু খালেদা জিয়া যিনি একটু অসুস্থ ছিলেন, পায়ের একটু প্রবলেম ছিল, যার জন্য বাকি যারা দেখা করতে আসতো তারা কিন্তু উপরে যেয়ে দেখা করতো, এবং খালেদা জিয়া পর্যন্ত আসতেন না। ওনার একটা রুম ছিল, আমি কথা বলি, ওনার রুমে একটা খাট ছিল, একটা টেবিল ছিল, অল্প কিছু বইপত্র ছিল। আমি যখন যেতাম তখন উনি চেয়ার থেকে বসে উঠে খাটে বসতেন, আচ্ছা, আর চেয়ারে আমি বসতাম। বসার পর নানা আলোচনা করতাম, তারেক রহমান সাহেবের কথা, কোকর কথা, অন্যান্য নানা জিনিস। তখন দেখেন ওইটা এমন এক সময় যে তখন আমি ছাড়া তাদের সাথে কথা বলার মতো আর কেউ ছিল না। তারাও কিন্তু ওয়েট করতো যে আমি কবে আসব বা কখন আসব। কিছু তথ্য জানা যাবে। হ্যাঁ, একটু বলে রাখি, এটা আমি মাঝে মাঝে বলি যে একবার হঠাৎ করে আমার খুব কোমরের ব্যথা উঠলো, আমি কিন্তু যাইনি, 2 দিন না 3 দিন যাইনি। এই সময় মাঝে মাঝে তো শেখ হাসিনা কোর্টে যায়, তো কোর্টে যাওয়ার পরে এক ভদ্রলোক আমার কাছে টেলিফোন করছে, কেমন আছেন? তেমন করেছে, না আছি, ভালো আছি। বলে যে না, ভালো নাই, আমাদের নেত্রী আসছিলেন, শেখ হাসিনা কথা বলতেছে, যে উনি বললেন যে আপনার নাকি খুব কোমরে ব্যথা, আপনার একটু দেখাশোনা করতে বলছে। তা আমি মনে মনে খুশি হলাম, যাক বলছে। তারপরের দিনই এই জুবাইদুর রহমান যিনি, উনি টেলিফোন করলেন, জাহেদা ভাই কেমন আছে? তখন উনি টেলিফোন করে বললো যে ভাই, মার সাথে দেখা করতে গেছিলাম, মা মানে বেগম খালেদা জিয়া। মা বললো যে তোমরা শুধু ডিআইজি সাহেবের নানা কাজে জ্বালাতন করো, উনি কিন্তু খুব অসুস্থ, ওনার একটু দেখাশোনা করো। তা আমি মনে বললাম যে 2 জন প্রধানমন্ত্রী খোঁজ নিলেন যে আমার ওষুধ করার জন্য, এটা আমার জন্য একটা অনেক বড় সংবাদ। কিন্তু তারা অতটা আপন জানতো, কারণ আমার অ্যাটলিস্ট 2 জনই বুঝছিলেন যে আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, ইনফ্যাক্ট তাদের না, জেলখানার কোনো বন্দিরই কোনো ক্ষতি হবে না। বেগম খালেদা জিয়া যখন দেখলেন যে আমি ওখানে ডিআইজি, আমি 8 বেঙ্গলের, তার সঙ্গে আগে চাকরি করছি, এখানে এটা আছে, তো উনি নিজের থেকেই মনে মনে অ্যাটলিস্ট আশ্বস্ত বোধ করলেন যে না, উনি খুব জেলখানায় যে নানা কষ্টের মধ্যে থাকে ওর মধ্যে পড়বেন না, যেটা উনি পড়ছিলেন আমরা চলে আসার পরে পরবর্তীতে জেলখানায় তখন গেলেন। তখন আমি জেলে ছিলাম না, জেলের ডিপার্টমেন্টে, কিন্তু নানাভাবে যোগাযোগ ছিল, থেকে নানা তথ্য আমি পাইতাম। এবং তখন বিভিন্ন টক শোতেও আমি বলছি যে না, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে যেখানে রাখা হয়েছে এর চেয়েও ভালো রাখা যেত। তো সেই সময়টাতে তাদের কোনো ধরেন আপসেট হয়ে পড়া বা হচ্ছে যে কোনো কিছু চাওয়া বা এইরকম আচ্ছা, ব্যাপারগুলো? হ্যাঁ, এটাই বলি, আমি নিজেই তো খুব সবসময় ফ্রি হয়ে কথা বলতাম, যেটা দরকার দরকার না, যেটা প্রয়োজন সব কিছু বলতাম। তো আমার নিজের ব্যক্তিগত হইলো, দেখেন খালেদা জিয়া বা শেখ হাসিনা 2 জনেই তখন কিন্তু নামাজ রোজা এগুলি খুব করতেন। বেগম খালেদা জিয়া সারা রাত্র কিন্তু ইবাদত বন্দি করে ফজরের নামাজ পড়ে কিন্তু ঘুমাইতেন। বেগম খালেদা জিয়া উনি খাওয়ার মধ্যে খাইতেন খালি পেঁপেটাই, পাকা পেঁপেটাই পছন্দ করতেন, আর আমরা জেল থেকে যা দিতাম উনি কিন্তু তাই খাইতেন। গোপনে ওই যে ফারুক সাহেবের নিয়ম স্পঞ্জের মিষ্টি এনে দিতেন, সেটা আলাদা কথা আমাদের সম্পর্কের এর কারণে। শেখ হাসিনাও কিন্তু খাওয়া নিয়ে উনি আবার ছোটো মাছ পছন্দ করতেন বেশি। উনি অনেক সময় আমি শেখ হাসিনা বলতাম যে শুনছি আপনি খুব ভালো গরুর মাংস রান্না করেন, তো কই রান্না তো করলেন না। তো আমার বললেন না, আপনি তো রান্না করতে দেন না। তা আমি বলছি আপনারা রান্না করতে দেবো, কোনো একটা বিপদ হইলে তখন আমার কে আটকাবে? এই করার জন্য আমরা ওনার কাছে কিন্তু অনেক খাবার দাস, 2 জনের কাছে, বেগম খালেদা জিয়া শেখ হাসিনা 2 জনেই খাবার আসতো, আমরা অল্প একটু দিয়ে পাকেগুলি কিন্তু আমরা খাইতাম, আমরা নিজেরা খাইতাম, বলতাম যে আমাদের একটু টেস্ট করা দরকার, কী দিচ্ছি না দিতেছি। এখন ঈদের দিন আমরা জেলখানার খাবারটাও দিতাম, দিয়ে বলতাম যে ম্যাডাম এই খাবারটা, শেখ হাসিনার কথা বলতেছি, বা 2 জনেই বলতাম যে এই খাবারটা দিতেছি এই কারণে, আমরা যদি এটা না দেই তাহলে আপনারা পরে বলবেন যে ঈদের দিন আমাদের জেল কোনো খাবারই দেয় নাই, বাইরের লোকরা খাওয়া দিয়েছে, এটা না দিলে না খাইয়ে থাকতাম, এই জন্য আমাদেরটাও দিলাম, বাইরেগুলোও দিলাম, না আপনি দেখেন। ওই খাবারগুলি কিন্তু তারা প্রায় সময় আবার
আমাদের কারারক্ষী এদের কিন্তু দিয়ে দিত, আমরাও খেতাম, এটাও দিত। সে খালেদা জিয়া উনি একদিন অনেক ফল পেলেন, বললেন যে আপনি কিছু মনে না করলে আপনার পরিবারের জন্য কয়টা দিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে দেন, দিল। পর আমরা নিয়ে সব খাইলাম। এটা বলার উদ্দেশ্য হইল যে বন্দি আর কারা কর্তৃপক্ষ এদের মধ্যে যদি সম্পর্কটা ভালো থাকে এবং কোনোটা সরকারের ক্ষতি হয় এমন কোনো সুযোগ, যেমন এত সম্পর্ক থাকার সরও অ্যাটলিস্ট আমরা বলতে আমাদের দ্বারা কিন্তু কোনো টেলিফোন দেওয়া হয় না যে আপনি গোপনে কথা বলেন। আচ্ছা, একটা কথা আপনার মাধ্যমেই জানলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকনাম পিনু কখনো কখনো পত্রিকাতেও আমরা দেখেছি। আমরা তো জানি যে জেলে থাকা অবস্থাতেই বেগম খালেদা জিয়ার মায়ের মৃত্যু হয়। সেই সময়টা আপনি কি মনে করতে পারেন? জি 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 মনে করতে পারি। হ্যাঁ, এটা নিয়ে অনেক ঘটনা। দেখেন তখন 111 তাদের সরকার, উনি যখন মারা গেলেন তখন সন্ধ্যার সময় আমি বাইরে ছিলাম, আমি শুনলাম ফারুক সাহেব তখন উনি জেলার। পরে আমরা তাড়াতাড়ি গেলাম, খোঁজ নিলাম। সরকারিভাবে সিদ্ধান্ত হইল যে উনি আগামীকাল 11টার দিকে পেরোলে মুক্তিতে যাবেন, মার লাশ দেখতে যাবেন। এখন খালেদা জিয়া উনি জেলে, তারেক রহমান সাহেব উনি জেলে, কোকর তিনজনই জেলে, তিনজনই যাবেন। কিন্তু আনঅফিসিয়ালি একটা আদেশ আসলো যে তিনজনই যাবেন, কিন্তু কারোর সাথে কারো দেখা হবে না। তখন এটা করার জন্য প্রথমে পাঠানো হইল আমার জানা মতে কোকোকে। উনি দেখা করে আসলেন। পরবর্তীতে জনাব তারেক রহমান সাহেবরে নিয়ে যখন রওনা দিলাম, তখন রাস্তায় খুব ট্রাফিক জ্যামের কারণে আমার যতটুকু মনে পড়ে আমি একটা থানায় ঢুকছিলাম যাতে একটু রাস্তাঘাটটা ক্লিয়ার হয়। তারপরে ওইখান থেকে আবার নিয়ে যাওয়া হইলো, উনিও দেখে চলে আসলেন। লাস্টে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হইলো। কিন্তু বেগম খালেদা জিয়া অনেক রাগ করছিলেন এই কারণে যে 11টা বেজে গেছে, 11টার সময় যাওয়ার কথা, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, তখনও কিন্তু পৌঁছানো। কারণটা হলো তিনজন যদি দেখা করতে কোনো বাধা না থাকতো তাহলে কিন্তু দিয়ে যাওয়া হয়তো। যেহেতু একজন দেখা করে আসতেছে এই পুরনো ঢাকার থেকে ক্যান্টনমেন্টে যাওয়া, এই জন্য সময় ই করতেছে। এবং রাগ করে উনি জেলা ফারুকরে বললো যে আমি এখন হাইটে রওনা দেবো, আমার কে আটকায়। তা আমার তাড়াতাড়ি টেলিফোন করলো যে স্যার আপনি তাড়াতাড়ি আসেন। পরে আমি তাড়াতাড়ি গেলাম, যে যখন তার সঙ্গে আমি বিভিন্ন কথা শুরু করলাম, উনি আস্তে 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 ঠান্ডা হইলেন। এবং যখন আমার কাছে মেসেজ আসলো যে না সবাই দেখা চলে আসছে, তখন তারে নিয়ে আবার রওনা দিলাম। তখন উনি গেলেন। তখন এই ব্যাপারে কিন্তু আপনার শিমুল বিশ্বাস একজন আছে, এখনও আছে, উনিও কিন্তু এমপি, হ্যাঁ উনিও কিন্তু অনেক সবসময় খোঁজ খবর রাখতেন, কথা বলেন। আরেকজন আছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছে, অ্যাডভোকেট আহমদ আজম, ওনারা কিন্তু সবসময় খোঁজ নিতেন, কারণ তারা তো আইনজীবী ছিলেন, ওই প্যানেলের ছিলেন, সবসময় খোঁজ খবর রাখতেন। আপনি যখন তাকে নিয়ে গেলেন বেগম খালেদা জিয়ার মায়ের বাসায় যাওয়ার পরে উনি তো ভিতরে গেলেন, সব জায়গা করেন। তা আপনিও জানেন তো পেরোলের একটা নিয়ম আছে বা একটা সময় থাকে। তো এখন পেরোলে ওই সময়টা আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেলে তখন চলে আসাটাই বিধান। তা আমি এরকম শেষ হয়ে যাওয়ার পরে উনি ভিতরে, বাইরে থেকে বললাম যে সময় শেষ হয়ে গেছে, আরও অনেক জন্য যদি বেগম খালেদা জিয়া চলে আসেন তাহলে ভালো। তো ঠিক আছে, কিছুক্ষণ পরেই উনি চলে আসলেন। কিন্তু পরবর্তীতে শুনলাম এই যে আমি যে মেসেজটা পাঠাইছি যাতে টাইম শেষ হয়ে চলে আসেন, তখন তিনি খাইতে বসছিলেন, না খাইয়ে চলে আসলেন। বলছেন যে না, কারা কর্তৃপক্ষের বিপদে পানো দরকার নাই, আমি ওইখানে যা আছে তাই খেয়ে নেব, কোনো নিয়মের যাতে কোনো ব্যত্যয় না ঘটে। এই কথাটা বলার উদ্দেশ্য যে বেগম খালেদা জিয়া কিন্তু নিয়মের বাইরে কোনো কাজ করতে চাইতেন না, কখনো ওইটা চাইতেন না। এবং আরেকটু বলার মধ্যে আসতে বলে দিই, ব্যারিস্টার নওশাদ জামিল উনি একবার গেছেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সময় চুপ করে খালেদা জিয়ার একটা সিগনেচার নিয়ে নিছেন। তখন ফারুক সাহেব পরে আসতে করে ম্যাডাম এই যে সাইন যে নিল, এটা কিন্তু আমার পরে অসুবিধা হবে। সাথে সাথেই বেগম খালেদা জিয়া ওইটা নিয়ে ফারুক সাহেবরে দিয়ে বলছে যতক্ষণ পর্যন্ত ওনারা নিয়ম মাফিক কাজ না করে ততক্ষণ পর্যন্ত এটা ওনাদের দিবেন না। এটা বলার উদ্দেশ্য হলো নিয়ম বহির্ভূত কোনো কাজের জন্য কখনোই বলেন নাই, কখনো করার চেষ্টা তো করেন নাই, আমাদেরকে উনি বলেনও নাই। 2008 সালের 11 সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে 1 বছর 8 দিন সংসদ ভবন এলাকায় সাব জেলে থাকার পর মুক্তি পান খালেদা জিয়া। শেখ হাসিনাও কিন্তু 2008 সালের 11 জন জামিনে মুক্তি পান। তো তাদের মুক্তির পরে কি আপনি আসলে একটু রিলিফ ফিল করছিলেন?
না, রিলিফ না, বরঞ্চ ওনারা থাকতেই আমার কাজ করার আগ্রহটা আরও বেশি ছিল। কারণ আপনার নিশ্চয়ই খেয়াল আছে, বিভিন্ন কথা বলতে হইতো, নানা জিনিস হইতো। এই জিনিসগুলি কিন্তু আমি কারা ডিপার্টমেন্টের বিভিন্ন লোকদের বলতামও যে তোমরা এই যে এই ঘটনা কিন্তু সবসময় আসবে না, এত পরিস্থিতির মধ্যে কীভাবে এই করতে হয়। দেখেন, এই কথাটা আমি বারবার বলি, আমি আর আগেও বলছি, ব্রিগেডিয়ার জাকিরের কথা আমার জানা মতে, আমি একদম এইভাবেই বলি, সব আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ব্রিগেডিয়ার জাকিরের মতো এত সৎ দক্ষ কর্মঠ আইজি আসে নাই, আইজি প্রিজন। এবং এটা কারণও আছে, আবার একটা ভালো আসছিল, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল। দলীয় সরকারের সময় যেভাবে কাজ করা যায়, তত্ত্বাবধায়ক সরকারের সময় তার চেয়ে অনেক বেশি ভালোভাবে কাজ করা যায়। হ্যাঁ, এটা একদম ওই হিসাবে। তারপরও যদি মানুষ সৎ থাকে, যে আমরা এত কাজ করতে পারছি বিকজ অফ ব্রিগেডিয়ার জাকির, উনি নিজে সৎ ছিলেন, উনি সবই করতেন, যার জন্য আমাদের কাজ করতে কোনো অসুবিধা ছিল না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গে আসতে চাই। 2007 সালের 7ই মার্চ তিনি হচ্ছে যে আটক হন, তারপরে 18 মাস কারাবন্দী ছিলেন, তারপর তিনি জামিন পান, পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে চলে যান। মাঝখানের সময়টা তো আপনার তত্ত্বাবধানেই উনি ছিলেন। হ্যাঁ, বলতে আপনার খেয়াল আছে যে উনি যখন প্রথম জেলখানায় ঢোকেন, তখনই ছোট গেট, জেলখানার সাধারণত বড় গেটগুলি খোলা হয় ডিসি সাহেব আসলে বা কোনো আইজি প্রিজন আসলে, তা না হলে ছোট গেট দিয়েই কিন্তু সব যাতায়াত করা হয়। এখন জনাব তারেক রহমান সাহেব যখন প্রথম জেলখানায় ঢোকেন, তখন আপনি যদি ওই ফুটেজ থাকে তাহলে দেখবেন যে তখন তার মাথার উপরে আমি হাত দিয়েছিলাম, যাতে ওনার মাথাটা জেলখানার গেটে বাড়ি না খায়। কারণ ওনারা তো কখনো এইভাবে অভ্যস্ত না। এইটার জন্য অনেক সাংবাদিক আমার নানা প্রশ্ন করছে যে আমি হাত দিলাম কেন, নানা করার। এখন যেটা বলি, যে যখন বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের এরকম জানাশোনা, তারই ছেলে উনি আসলেন, তাই বলে যে ওনার নিয়মের বাইরে কোনো কিছু সুযোগ সুবিধা তা কিন্তু দেওয়া হয় নাই। ওনাকে কিন্তু রাখা হয়েছিল কারা হাসপাতালের একটা স্টোর রুমের মতো, এটা তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া হলো। রুমটা পুরাতন, উপরে উঠলে রুমটা এরকম কাঁপে। ওনার সঙ্গে একজন সঙ্গী দেওয়া হয়, তার নাম হলো আপনার কবির, এখনও আছে। জেলখানার ভাষা তারে ফালতু বলা হয়। হ্যাঁ, কবির, হ্যাঁ, জেলখানার ভাষা, তার কাজকর্ম করার জন্য। এটা কি জেলের স্টাফ? জেলের স্টাফ না, বন্দি এখনো আছে মানে এখন বাইরে আছে। কারণ আমি এটা একটা জানা রাখেন যে এই লেভেলের কোনো বন্দি যখন জেলখানায় যায়, এতদিন যখন থাকে, তখন নানা ঘটনার আমি হয়তো 5% জানি, শুধু বাকি 95%ই আমি জানি না। কারণ ওনার সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে তার নানা ধরনের ঘটনা আছে। ওই যে আমি ওটা বলি না যে আমাকে বেগম খালেদা জিয়া চিঠি দিলেন একটা, পরবর্তীতে শুনলাম যে জনাব তারেক রহমানের কাছে আরও 20-30টা চিঠি আছে। তো ওই চিঠিগুলি গেল কেমনে? এটা কিন্তু নর্মাল ঘটনা। আপনি হোসেন মোহাম্মদ এরশাদ, প্রেসিডেন্টের সাথে শুনছেন না যে জেলে থাকতেন, বিভিন্ন চিঠি দিয়ে দিতেন, বাইরে যাইতো আসতো। কিন্তু এটা আমি একদম বাস্তবিক ঘটনা বললাম। জেলে যখন এই ধরনের কোনো বন্দী থাকে, তাদের যে এত ঘটনা থাকে, এটা শুধু একজনের সঙ্গে থাকে না। আপনারা তারেক রহমানের সাথে যে যাকে দিলেন, এটা দেওয়ার উদ্দেশ্য কি, বা তাকে সিলেকশনটা কি? তাদের সিলেকশনটা হলো, এটা জেলা সাধারণত তখন কিন্তু ওইভাবে কোনো করে, উনি যখন থাকেন কাজকর্ম করার জন্য, তখন একজন যেমন বলেন না ডিভিশন মতো বন্দির সঙ্গেও দেওয়া হয়। না, উনি প্রথমে ডিভিশন পান নাই। তখন তিনি কি অবস্থার মধ্যে গিয়ে পড়েছিলেন? উনি ওই বললাম যে আমার রুমটা পরিষ্কার করে দিলাম, কোনো মাঝে মাঝে আমি যেতাম ওই ছোট্ট, আমি একবার বলছিলাম যে আমরা মেঝেতে খাইছি, পরে বলছে যে না, ওইটা মেঝেতে না, একটা প্লাস্টিকের টেবিল ছিল। উনি জনাব তারেক রহমান কিন্তু খাইতেন খুব কম, বাসার থেকে যে খাবার যে অ্যালাউ করতো, ওইটা উনি আর আমি দুইজনে ভাগ করে খাইতাম, নানা কথাবার্তা বলতাম। জনাব তারেক রহমান সাহেব জেলখানায় কিন্তু অনেক বইপত্র পড়ালেখা করছেন, বিশেষ করে অর্থনীতির উপরে পড়ালেখা করছেন। এবং আপনার এই কথা প্রসঙ্গে বলে দেই, জেলখানায় তখন আমি বন্দি মনের মুক্ত কথা বলে একটা ওয়াল পেপার, মানে পত্রিকা বের করতাম। ওইখানে ব্যারিস্টার নাজমুল হুদা, উনিও কিন্তু একটা লেখা লিখছিলেন। এবং পরবর্তীতে শুনলাম যে জনাব তারেক রহমান সাহেব উনিও 2টা লেখা লিখছিলেন। একটা হলো বন্দির এত কনজাস্টেড এরিয়াতে 14,000 বন্দি তখন ঢাকায়, ওনাকে তো তখন আসলে
কাইন্ড অফ যুবরাজ বা রাজপুত্র বলা হতো। এখন সেই জায়গা থেকে উনি যখন ডিভিশন ছাড়া জেলখানায় গেলেন, তখন আসলে আপনি অবজারভেশনটা কি ছিল না, আপনার? উনি যখন গেলেন দেখেন, উনি কিন্তু অত্যন্ত ভদ্র, নম্র, অমায়িক। কিন্তু এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন সময় আমাকেও অনেকে বলছে যে উনি লন্ডন যেয়ে ভদ্র হয়েছেন বেশি। এই কথাটা কিন্তু আমাকে বলতে, আমি কিন্তু ভাই আপনারা হয়তো দেখছেন, কিন্তু ওনার সাথে আমি যে ওনার বেগম খালেদা জিয়ার সঙ্গে ডিউটি করছি বা অন্য কখনোই কিন্তু আগে ওনার সঙ্গে আমার কথা হয় নাই, ওইভাবে দেখাও হয় নাই। দেখা কিন্তু প্রথম হয়েছে আমার জেলখানাতেই। ওইখানে দেখেছি যে উনি অত্যন্ত ভদ্র, নম্র, অমায়িক। এবং ওই যে বললাম যে অল্প খাইতেন, অল্প কথা বলতেন, আমার সঙ্গে নানা নানা কথা বলতাম। এই ধরনের হাই প্রোফাইল ব্যক্তিদের সাথে কারা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কেউ বা ওর মধ্যে বিচরণ করা কেউ কি কখনো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে নাই? এটা তো অবশ্যই, এটা তো মানুষের ধর্ম। হিউম্যান সাইকোলজি বা এটা আমাদের অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই যে একেকজন যে কাজ করে, দেখেন মনে করো যে আমি আজ থেকে 15 বছর 17 বছর আগে এটা করছি, ওইটা কিন্তু মনে রাখছে, হয়তো যোগাযোগ করছে আমার সঙ্গে, হয়তো লন্ডনে থাকাকালীন কোনো যোগাযোগ হয় নাই, উনি এসেই যেহেতু আমার খোঁজ নিছেন, যোগাযোগটা করছি, উনি করছেন, এটা ওনার প্রতি আমি কৃতজ্ঞ যে করে। অবশ্যই কেউ না কেউ করছে, স্বাভাবিক। এই যখন এটা শুধু উনি না, খালেদা জিয়ার কথা বলেন, শেখ হাসিনার কথা বলেন, বা মন্ত্রী এমপি যারা যারা আছে নানা কাজে, নানা ধরনের কে কোন দিক দিয়ে কোন সুযোগ নিতেছে, ওই সব জিনিস তো আমি আপনাকে উদাহরণ দিয়ে কিন্তু বললাম না। এমনটা হ্যাঁ, হয় হ্যাঁ, এমনটা হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে। একদম হওয়াটাই স্বাভাবিক। কারণ প্রত্যেক মানুষ তো তার লাভের জন্য কাজটা করে। কয়েকজন মানুষ আছে যে নিজের নিয়ন্ত্রণ রেখে ডিউটি পালন করতে পারে, এরকম মানে কয়জন নিয়ন্ত্রিত আছে? সম্পর্ক না, বজায় রাখবে। না, না, এই না। প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই যে আমরা জানতাম যে বেগম খালেদা জিয়ার সঙ্গে আরেকজন সহচর বা তার সেবা করার জন্য একজন জেলখানায় গিয়েছিলেন। এটা বিষয়টা আসলে কি? এইটাই বিষয়টা কি, এটা একটা ব্যতিক্রম ঘটনা। সাধারণত এই ধরনের হয় না, কিন্তু তখনকার সরকার, ওয়ান সরকার অ্যালাউ করছিলেন বলেই তাকে রাখা হয়েছিল। এমনি উনি যদি না থাকতেন তাহলে আমরা অন্য একটা লোকরে দিতাম। এরকম যে উনি যে লোক পাইতেন না তা না, লোক কিন্তু পাইতেন। এখন যেহেতু ম্যাডামের সঙ্গে পরিচিত এবং তখনকার অথরিটিও চাইছে যে না, ওই ফাতেমা উনিই থাকুক, এই জন্য ওনাকে দেওয়া হয়েছে। পার্থক্য তো শুধু এটাই, এমন না যে কখনোই দেওয়া হইতো না, যেমন তারেক রহমানের সময় দেওয়া হয়েছে না, দিয়ে করে শেখ হাসিনারও কাজ দেখাশোনা করার জন্য তো সবসময় লোকই থাকতো। ওরকম খালেদা জিয়ার জন্য আমরা যে মহিলা দিতাম, ওইটা না দেওয়ার পর এর জন্য না দিয়ে উনি নিজে দিয়েছে এবং অথরিটি ওনারে সিলেক্ট করে দিছে, ওই হিসাবে আমরা তারা রাখছি, যার জন্য আমাদের আর কর অথরিটির সিদ্ধান্তটাই মূল। আপনার কাছে তারেক রহমান আসলেন খুবই ফ্রেশ। আমরা ছবিতেও দেখলাম। তারপরে উনি আসলে রিমান্ডে নেয়া হলো তাকে এবং পরবর্তীতে তিনি আর কারাগারের যে আ কারা প্রকোষ্ঠ যেটা বলে তার মধ্যে আসলে উনি ফিরলেন না। তিনি ফিরলেন হচ্ছে আ পিজি হাসপাতালে। পিজি হাসপাতাল বলা হয়। সেই হাসপাতালে ফেরাটা আসলে তারপরে তার যে লিগ্যাল প্যানেল, যে আইনজীবীদের প্যানেল বা আইনজীবী যারা ছিলেন তারা বলেছেন যে, আমরা বলছিলাম শুরুতেই যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের একটা ইয়ে ছিল বা অন্য রাজনৈতিক নেতাদের ইয়ে ছিল যে তার কোমর এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে বা হাড়গোড়ের ক্ষতি করা হয়েছে যে সেটা আসলে রিপেয়ারেবল না। পরবর্তীতে লন্ডনে আমরা শুনেছি যে এটা একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। আসলে এই আ কতটুকু চেঞ্জ দেখেছিলেন আপনি রিমান্ডে নেওয়ার সময় মানে পরে? তার শারীরিক অবস্থা জি। ওর এটা এখন, এইটা ডাক্তার ভালো ব্যাখ্যাটা দিতে পারবে। আমরা শুধু এটা বলবো যে উনি জেলে আসলেন সুস্থ এবং জেল থেকে রিমান্ডে যাওয়ার সময়ও সুস্থ, কিন্তু তারপরে উনি আর সুস্থ হয়ে আসলেন না। এখন অসুস্থতার মাত্রাটা এরকম যে উনি পাশ ফিরতেও কিন্তু পারেন না, হুম, উঠা বসা হুম, তারে সাহায্য না করলে একদম অচল। হুম, ডাক্তার হয়তো তাদের ভাষায় বলবো, যার প্রমাণ কিন্তু ওই যে ওনার কপাল ফেটে গেছে, যা দেখছেন, উনি 24 ঘন্টা তখন শুয়েই থাকতেন। এখন আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমিও সেনাবাহিনীর, ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছি যে কারা এই ঘটনাটা ঘটাইতে পারে, কিন্তু কেউ আর পরবর্তীতে এটা স্বীকার করে না যে কারা এটা করলো। কিন্তু সার্বিকভাবে বলি যে উনি যেভাবে গেলেন, খালি ওনার না, এই কথা আমি অনেক সময় বলছি, উনি যেমন সুস্থ শরীরে এসে বাইরে যাওয়ার পরে আর জীবনে সুস্থ হয়ে ওই তো আসলেন না, খুব করুণ অবস্থায় গেলেন, ঠিক একই রকম কিন্তু আপনি
বেগম খালেদা জিয়ার কথা বলেন, পরবর্তীতে যখন উনি জেলে ঢুকলেন তখন কিন্তু উনি ভালোভাবে সুস্থ শরীরেই ঢুকলেন জেলে পর সেকেন্ড টাইমে। 18 সালের আর কথা হ্যাঁ, যেটা। কিন্তু পরবর্তীতে উনি কিন্তু আর ওই শরীর নিয়ে কিন্তু বাইরেতে পারলেন না। জিয়া পরিবারে এইটা, এবং পাশাপাশি তার ছোট ছেলেটার কথা ধরেন, যে ছেলেটা এত দুর্বল ছিল, আপনি দেখলেন যে আমার হাত ধরে চলতেছে, তার মূলত পুরা জিয়া পরিবারটারই কিন্তু অত্যাচার করা হয়েছে, যেখানেই করুক, যারাই করুক, ওইটা হয়তো এখন বাইর করতেছে, হুম। ওটা না জেনে যেমন করে এখন বোধহয়- নাম হ্যাঁ, এসেছে যে ডিজিএফ এর সাবেক পরিচালক ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসেরের কথা বারবার আসতেছে যে তিনি এই টর্চারের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং তিনি শুধু এটা না যে লুৎফুজ্জামান বাবরের একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেটা করা, এবং আব্দুল আল বিন্টু কাছ থেকে অন্য বিষয় ইনভলভ করা, যেটা পরবর্তীতে তিনি সম্ভবত ইউনাইটেড হাসপাতালের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং সেখানে 2024 সালে খালেদা জিয়ার চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল যে সুযোগটা এখানে আছে কিনা, তিনি সরাসরি না করেছেন। এই বিষয়গুলোকে আপনাদের সেই সময় দৃষ্টিগোচর আমি হয়েছে একটু কিনা? বলি যে ওই সময় লেফটেন্যান্ট কর্নেল আফজাল উনি মেজর ছিল, মেজর ছিল তখনকার সময়, মেজর ছিল। এবং এই জিনিসগুলি, এই যে আপনি ইউনাইটেড হাসপাতালের কথা পরবর্তীতে বললেন, আমি কথা বলতে বলতে বলি, ইউনাইটেড হাসপাতালে যাওয়ার ব্যাপারে যখন বেগম খালেদা জিয়া 111 সময় বন্দী ছিলেন, তখনই আমি ওনাকে বলতাম যে শেখ হাসিনা উনি ওনার ট্রিটমেন্টের জন্য বাইরে যান, স্বাভাবিক ট্রিটমেন্ট করাবেন, এবং কথা বলতে হবে। দেখেন, এখন নানা কথা আসুক, একটা সময় শেখ হাসিনা বললেন, ওই যে আপনি মার মৃত্যুর কথা বললেন না, বললেন যে জি সাহেব 3 জনে গেল, কারো দেখা করতে দিলেন না কেন, হাজার হলো তো মা, এটা কিন্তু শেখ হাসিনা বললেন। ঠিক অনুরূপ খালেদা জিয়া বললেন, আচ্ছা এই যে পেপারে পত্রিকায় দেখি ওনারা এত চোখের নষ্ট, আপনারা ভালো ট্রিটমেন্ট করান না কেন, মানে শেখ হাসিনা শেখ সম্পর্কে হাসিনা সমর্থন। তো দুইজনেই কিন্তু দুইজনের কথা বললেন। সিম্প্যাথির জায়গা হ্যাঁ, ছিল হ্যাঁ, তখন। তখন এটা এগুলি ইতিহাস, এগুলি জানতে হবে, খালি মন্দ জিনিসগুলি জানলে তো হবে না। দুইজনই ফুল পছন্দ করতেন, এগুলি কথা বলা দরকার, যে আসল জিনিসটা জানা দরকার। এখানে তো কেউ শত্রু না। 2024 সালে যখন নেয় তখন তো আর আমি জেলের এখানে না, কিন্তু এই যে দেখেন, একটা কথা আমি সবসময় বলতাম, হয়তো সব জিনিসের বিচার হয় না, কিন্তু কোনো জিনিস গোপন থাকে না, প্রকাশ পাবেই, আজকে হোক কালকে হোক। এই যে আফজাল নাসেরের কথা আফজাল নাসেরের কথা বলতে, খালি এটা আফজাল নাসের না, দুনিয়ার সব জায়গায় এই যে যারা 111 সময় কি করছে না করছে, এখন আস্তে 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 বের হইতেছে কোনো জিনিস, যে কে প্রকৃত দোষী কে দোষী না, এগুলির দরকারও আছে। কারণ এই জিনিসগুলি বারবার ফেরত আসুক, এটা কেউ চাবে না। আবার এটাও ঠিক, কোনো দোষ করে নাই, নির্দোষ ব্যক্তি সাজা খাইতেছে, এটাও মানুষের কাম্য না। যদি কেউ অন্যায় করে থাকে, সে যে কোনো লেভেলেরই হোক, তার বিচারটা হওয়া উচিত এবং আসল সত্যটা প্রকাশ পাওয়া উচিত। এই যে 111 কথা, 111 সময় বিএনপির ভাঙার চেষ্টা করা হয়েছে, এটা কিন্তু সবাই জানে। আমি ওই ব্রিগেডের বাড়ি ওনারই বলছি যে আপনারা খালি বিএনপির ভাঙতে চান, কই আওয়ামী লীগরা ভাঙেন তো দেখি। তখন বলছে না না, ওইটাও ভাঙবে, তাদের কথা। মানে সেই সময় যে -2 হ্যাঁ, একটা হ্যাঁ। হিসাবের কথা শোনা গিয়েছিল, হ্যাঁ, সেটা এখন ওই ইফেক্টিভলি ট্রাই করা হয়েছিল। এখন এই যে দেশপ্রেমের কথা, আমার কথা বলে, একদিন বেগম খালেদা জিয়ার ওখানে হয় বাড়ি নাহলে এটিএম আমিন ওনারা গেছেন, ওই দিন কথা কি বলতেছিল আমি এটা জানি না, বেগম খালেদা জিয়ার ওনার, কিন্তু বেগম খালেদা জিয়া অত্যন্ত রাগান্বিত সহিত ভরে জোরে গজে বললেন যে তোমরা কি মনে করছো যে দেশের স্বার্থ বাদ দিয়ে আমি আমার স্বার্থ আগে দেখবো, এত জোরে বললেন, খুব রাগ করছেন উনি। তার মানে কি এমন কথা বলছিলেন, ওনারাই ভালো বলতে পারবেন। ওই 111-এরই মধ্যে এটা আসবে। কিন্তু আমি এই জন্য বলি যে এগুলি মানুষের জানা দরকার। ডিজিএফ এর সাবেক যে মহাপরিচালক সম্ভবত ছিলেন শেখ মামুন খালেদ, তো উনার একটা কথাতে উঠে এসেছে যে শেখ হাসিনাকে নির্বাচনের 3 মাস আগে স্পেশাল জেল বা সাব জেল থেকে সন্ধ্যা 7টার দিকে বা এই সময়টাতে বের করে 10টা পর্যন্ত অন্য একটা জায়গায় নিয়ে যে মিটিং করা হয়েছে, এবং সেখানে সম্ভবত অন্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন, যে এটিএম আমিন আর মামুন খালেদ, তারাও ছিলেন। এটা তো আপনার জুরিসডিকশনের মধ্যে, আপনার পরিচালনাধীন একটা জায়গার মধ্যে, সেটা আসলে ঘটলো কিভাবে? হ্যাঁ, যেটা বলছেন এটা কিন্তু ঘটনাটা সত্য। এখন আমি এই প্রশ্নের উত্তরটা যে দেই আপনি বুঝে নেন। এটা আমি বিভিন্ন সময় বলি যে জেলখানার একটা আগে নিয়ম ছিল যে যিনি
সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকেন এমন কোনো ব্যক্তি জেলখানায় এসে কারো বন্দির সঙ্গে দেখা করতে পারবেন না। তখন সাবের হোসেন, জনাব সাবের হোসেন যত্ন আওয়ামী লীগের ভদ্রলোক, উনি আসছিলেন, ওনার বড় ভাই জেলে ছিল, কিন্তু উনি দেখা করতে পারেন নাই, কারণ তখন ওইরকম আদেশই ছিল কর্তৃপক্ষের। আমি খালি ঘটনা বলি, এই যে যেহেতু রাজনীতি করার লোক দেখা করতে পারে না, আর পাশাপাশি দেখেন বেগম খালেদা জিয়া উনি সাব জেলে বন্দি, ওইটাও জেল, আর জামাত ইসলামের জনাব মুজাহিদ আর একজন জনাব নিজামী, ওনারাও কিন্তু বন্দি। এই দুইজন ঢাকা কারাগার থেকে সাব জেলে আসলেন, এসে খালেদা জিয়ার সঙ্গে কিন্তু মিটিং করলেন। মিটিং করার পর খালেদা জিয়া আমাকে বললেন যে ওনাদেরকে একটু খাওয়ানো যাবে কিনা। পরে যেন মুজাহিদ ওনারা না করলেন যে না, খাওয়ার দরকার নাই। আমি এটা বলার উদ্দেশ্যটা হইল যে তখন এক জেল থেকে আরেক জেলে আনে যারা রাজনীতি করেন তাদের মিটিং হইতেছে, আর আরেকজন রাজনীতির সঙ্গে জড়িত করে ছিল থেকে দেখা করতে পারলেন না, কিন্তু এইটা হইল কর্তৃপক্ষর চাইছে থেকে সম্ভব হয়েছে। এটাকে আদেশ মানে এই কারণে কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে গিয়ে আপনি আপনাদের এটা ব্যবস্থা করে, যেহেতু কর্তৃপক্ষ চাইছে। আমি কালি বলি আরেকটা জিনিস, এটা কি তখন কি কোনো খবরেও আসে না? না না না, কেউ জানেও না যে এরকম মিটিং হয়ে গেছে? ওই মিটিং করে গেছে। এটা কারণ অনেক জিনিস আছে রাষ্ট্রীয়। এই যে আপনি যে কথাটা বললেন, আমি এতবার এত কথা বলছি, কিন্তু ওই কথাটা কখনো বলছি যে রাতে অনেক বাইরে গেলেন, ওই কথার কিন্তু কখনোই বলি নাই। সেই ঘটনাটা কি ছিল সেই মুহূর্তটা আপনার মনে আছে? ঘটনাটা বলি যে আপনার খেয়াল আছে, আরেকটাই বলি যে শেখ হাসিনা যখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন, ওই সময় একজন বিদেশি নার্স তার সঙ্গে দেখা করতে যেতেছিলেন হঠাৎ করে। হ্যাঁ, বিদেশি নার্স। কিন্তু ফারুক সাহেব উনি জেলার, উনি কিন্তু ওইটা অ্যালাউ করেন নাই, যার জন্য শেখ হাসিনা কিন্তু একটু খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন, কারণ কোনো ফরেনার দেখা করার বিধান নাই, কিন্তু কারা কর্তৃপক্ষ কিন্তু ওইটা আটকাই দিতে পারছিলেন। আমি কেন সন্দেহজনক মনে হচ্ছে, হ্যাঁ, যে বিদেশি হঠাৎ বিদেশি কোত্থেকে আসবো, কেউ জানলো না, ডাক্তার সঙ্গে নাই, কেমনে আসে, কিন্তু এই কথা কিন্তু কেউ জানে না, কেউ এইরকম ঘটনা আমি এইগুলি বলার উদ্দেশ্য হইতেছে যে কিছু কিছু জিনিস কারা কর্তৃপক্ষ পারে, যে দেখা করলো না, বন্ধ করে দিল, আবার রেগে আপনার ওই নার্সে দিল, ওইটা পারলো না। লাস্ট উদাহরণ দিয়ে পরে বলি যে আপনার 1975 সালে জেল হত্যা যে হইল, তো জেলখানার ভিতরে অস্ত্র নিয়ে কেউ ঢুকতে পারে না, প্রথমে কিন্তু দেয় নাই, কিন্তু পরবর্তীতে কারা কর্তৃপক্ষ দিতে বাধ্য হয়েছে। এমন রাষ্ট্রপতির টেলিফোন বা এমন জায়গার কর্তৃপক্ষের টেলিফোন যখন কারা কর্তৃপক্ষের আর করার কিছু থাকে না। এখন আপনার প্রশ্ন এইটা আমি বলি যে আমি তখন আমি নিজে ওখানে ছিলাম, এটিএম আমিন উনি আসলেন, ডিজিএফআই এর আরেকজন লম্বা চুল নিয়ে এরকম আসলো, মনে করলো যে অরে বোধ চিনবো না, আমাকে বললো সে ড্রাইভার সাইজে আসছে, সে ড্রাইভার সাইজে আসছে, আর এটিএম আমিন নর্মালি আসছে, এসে বলতে যে তোমার আইজি জানে। আমারও ভুল হচ্ছে, আমি আইজিকে তখন আর জিজ্ঞেস করিনি যে আমরা একটু কাজে বাইরে যাবো, আবার একটু পরে চলে আসবো, তুমিও যাবা নাকি? আমি না না, আমি মনে ওনার কথা বলছে যে তুমিও যাবা নাকি, তা আমি না। কারণটা হইতেছে যে কোনো আইনে এটা কিন্তু পড়ে না যে একজন বন্দী এইভাবে বাইরে যাবে আবার ফেরত আসবে। মানুষের চোখ এড়ালো কিভাবে, মানে বিষয়টা আসলে এখন দেখেন আমার গাড়িতেই আমার ওই যে তখন ডিআইজি প্রিজন হিসেবে আমার ছোট্ট একটা গাড়ি ছিল, ওই গাড়িটা কিন্তু পরে কালো রং করে দেওয়া হলো যাতে ভিতরে কে বসে না দেখা যায়। ওই গাড়িতেও মনে করে আপনার ওই যে শেখ হাসিনার সঙ্গে দেখা করতো ফরেন অ্যাডভাইজার ছিল কি উনি গহর রিজভী, হ্যাঁ, এই যে গহর রিজভী, উনি কিন্তু আমার গাড়িতে করে আসতেন, বাইরে কোনো লোক কিছু ধরে না, ডিআইজির গাড়ি কেউ চেকও করে না, আসতেছেন ওনার সঙ্গে কথা বলে আবার চলে যেতেছেন। এই যে ঘটনাগুলি দেখেন, অনেক জিনিস প্রকাশ পায়, অনেক জিনিস প্রকাশ পায় না। আমি এতগুলি ঘটনা কেন বললাম, যে কারা কর্তৃপক্ষের এমন একটা পর্যায়ে আসে তখন তার নিজের আর করার কোনো কিছু থাকে না। এই যে যখন যারা পুরা দেশটা নিয়ন্ত্রণ করতেছে,
জেনারেল মইনুল আহমেদ ওখানে ওয়েট করতেছে, এটিএম আমিন উনি নিজে আসছেন, গাড়ি ওরকম ব্ল্যাক ইয়েতে ভিতরে কে উঠবো, বাইরে থেকে কিছু দেখা যাবে না, আসলেন ওরে নিয়ে চলে গেলেন। কিন্তু তখন এটা জানতাম না যে কোথায় গেছে, আমি শুধু জানতাম, কিন্তু অনেক সময় বলতাম যে এই কথার তো আমি প্রমাণ দিতে পারবো না যে উনি বাইরে গেছিলেন, তাহলে তো ভাই বাইরে গেছিলেন কই, মিথ্যা কথা। এখন যেহেতু কথা চলে আসতেছে তখন তো আমার আর বলতে কোনো অসুবিধা নেই যে না আমি তখন ছিলাম। এখন এটা কতটুকু আইন সিদ্ধ, কারা কর্তৃপক্ষের বা আমাদের কি করার আছে, এটা না আপনারাই বিচার করেন। আপনার আদিষ্ট ছিলেন, আপনি কতক্ষণ আগে জানতে পেরেছিলেন যে এই ঘটনা ঘটবে? না আমি কতক্ষণ আগে না, ওনার সাথে সাথে আসছে, এমন না যে আমার আগে বলছে যে আমরা আসতেছি, তা তো না। আসার পর বলছে তোমার আইজি জানে, এরকম হচ্ছে ওই মইনুল আহমেদ আসছে, জরুরি একটা কাজে যাবো, আবার ফেরত দিয়ে যাবো। তো আপনি কি জানতে পেরেছিলেন যে কাদের মিটিং হয়েছে ওখানে? না, তারপর আর ওইটা নিয়ে আমি আর কারো কি বললেন যে, কারণ এটা তো কারো ওইভাবে বলাও যাবে না, খালি এটা জানতাম যে উনি বাইরেই গেছেন, এবং ওই ঘন্টা 2-3 পরে বললেন না, আবার চলে আসছেন। মানে ওখানে সেনাপ্রধান থাকার কথা এরকম ইঙ্গিত আপনাকে দিয়েছে? ওইটা নিয়েই পরে আইডিয়া করা হয়েছে যে উনি যে গেলেন নিশ্চয়ই কোনো একটা সমঝোতা হইতেছে কোথাও। দেখেন আমার কথার মধ্যে আসে, আমি নিজের থেকেই অনেক কথা বলতাম, খালেদা জিয়াকেও বলতাম, শেখ হাসিনা বলতাম, আমি বেগম খালেদা জিয়াকে জিজ্ঞেস এমনিই বললাম, এটা যে আমাকে যে কেউ বলে দিস তুমি এটা বলো তা কিন্তু না, আমি বললাম যে আচ্ছা জেনারেল মইনুল আহমেদ যদি প্রেসিডেন্ট হয় আপনার কোনো এমনি অসুবিধা আছে, নিজের থেকেই বললাম। তখন বললো যে না ওনার তো সেনাপ্রধান আমিই বানাইছি, উনি যদি নিয়ম মাফিক আসে, দেশের ভালো কাজ করে, আমার কোনো অসুবিধা নাই। এটা হলো খালেদা জিয়া। একই প্রশ্ন যখন শেখ হাসিনাকে করলাম, শেখ হাসিনা করলে একে এত সোজা, ওনার পারভেজ মুশাররফ দেখে না, ওই ইলেকশন করে আসতে কোন এত সোজা না। কিন্তু তার কয়দিন পরেই কিন্তু উনিই বেরিয়ে গেলেন। বললেন কি আমারে, করলেন কি? তো কাজেই এই জিনিসগুলি এখন এটার নাম রাজনীতি হলে এটা আপনারা তর্জমা করতে পারবেন, আমি এইটা বললাম। এবং আমি এটাও বলছিলাম যে জেনারেল ইসেকে মঈনকে আপনার সেনাপ্রধান কেন বানাইলেন? জেনারেল রেজাকুল হায়দার ছিল আমাদের এডজুটেন্ট ছিল, খুব ভালো, যে তারে কেন বানাইলেন না? তখন বলল আমার দোষ কি, আপনাদের ডিজেভাই তো আমার এটা করাইছে, রেফার করেছে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা তারা বাইরে ছিলেন, সেই সময় কোনো ধরনের প্রোটেকশন বা জাঁকজমক কোনো কিছু করেই নিয়ে যান নাই, খুব নর্মাল ওয়েতেই নিয়ে গেছেন, বিষয়টা এরকম আপনার গাড়িতে করে? আমার সঙ্গে গেছে হয়তো ওই অ্যারেঞ্জমেন্ট তারা রাখছে, সিক্রেট রাখছে যে করার, তারাই নিয়ে গেছে, আবার তারাই দিয়ে গেছে। হ্যাঁ, ওই সময় কি আপনার মেন্টাল প্রেসারে আমি ছিলেন তো কিনা? মেন্টাল বিষয় আমি তো খালি বললাম যে মানে দোয়া করতেছি ভাই 75 সালে এরকম এই ঘটনা ঘটছে, যদি মনে করেন যদি ফেরত না আসতো, কোনো একটা ঘটনা ঘটতো, এক্স্যাক্টলি, তাহলে ওইটার দায়িত্বটা কে নিত? এর মধ্যে আরেকটা কথা বলি, আপনাদের উদাহরণ বলি, 90 সালের একটা ঘটনা শুনছিলেন যে সিএমএইচ এর হাসপাতালে সিওপিজিআর তার কোর্টে বলতেছিল যে একবার শুনছিলেন যে টিফিন কেরিয়ার বাটির মধ্যে কিছু অ্যামুনেশন দেওয়ার ঘটনা শুনছিলেন, এরকম গল্প শুনছিলেন। তখন সিওপিজিআর বলতেছিল কোর্টে, আমি যতটুকু জানি, যে তখন যদি আমি এই আদেশটা না পালন করি, মানে অ্যামুনেশনগুলি না দেই, তাহলে আমার চাকরি তখনই যায়। আর ওই আদেশটা পালন করার পর কয়দিন রয়ে গেছে চাকরি, এখন আমার চাকরিটা যাবে। এখন মূল কথা হলো যে যারা আমরা ডিউটি করি, সরকারি কর্মকর্তা, তারাই কিন্তু লাস্টে খালি বিপদে পড়ে যে ওই মুহূর্তে কি করবে, যখন কর্তৃপক্ষ নিয়ম মানে না, কর্তৃপক্ষ হায়ার অথরিটি তারে এরকম একটা বিপদের মধ্যে ফেলে, তখন যারা ডিউটি করে তাদের আর নিজের কোনো কিছু করার থাকে না। এখানে মনে হচ্ছে যে একটা পলিটিক্যাল গেম শেষের দিকে চলতে শুরু করে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে। কারণ আপনি একটু আগে বলেছেন যে এটিএম আমিন বেগম খালেদা জিয়ার সঙ্গেও মিটিং করেছিলেন এবং তাকে রাগান্বিত দেখেছিলেন। তাহলে কোনো একটা প্রপোজাল কি দুইজনকেই দেওয়া হচ্ছিল, বিষয়টা এরকম? এরকম হয়েছে, আমি দেখেন, আমরা এমনি বাইরে থেকে শুনছি যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার জন্য খুব চাপ দিছে, এরকম শুনছি তখন এর সময়, এবং বেগম খালেদা জিয়া কখনো রাজি হয় না। এই যে কথা বলেন, তো আমি আর একটা কথা এর মধ্যে বলি। একদিন সিদ্ধান্ত হইল যে বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন, এটা কিন্তু অথরিটির ওদের মধ্যে। এখন ঢাকা জেলে দেখা করলে তো দুনিয়া সবাই জানবে। তখন তারেক রহমান সাহেবকে ঢাকা জেল থেকে আমরা কাশিমপুর জেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি, কিন্তু এটা খুব গোপনে, আপনার সমস্ত সাংবাদিকরা পুরনো গেটের সামনে বসা সারা রাত্র। তা আমিও ঘুমের ভান করে পড়ে আসি। এমন সময় সাংবাদিকরা আমার খুরশেদ, মানে আমার যে রানার ছিল, ওর জিজ্ঞেস করলে
ডিএজি সাহেব তো ঘুমাইতেছে। তখন ওরা সামনে বলে ডিএজি সাহেব ঘুমাইতে, চলো আমরা একটু ঘোল খাইয়ে আসি। ঘোল মানে লাচ্ছি টাচ্ছি এগুলি খাইয়ে আসি। ওরা যেই লাচ্ছি খাইতে বাইরে গেছে অমনি তারেক রহমান সাহেবরে একটা পিক আপের পিছনে বসায়, তার মধ্যে একটা সাদা টাওয়েল দিয়ে পেঁচায়া কিছু হাঁড়ি পাতিল সামনে রেখে খোরশেদ দিয়ে বসে আস্তে করে গেটটা ওই গাড়ি দিয়ে বাইরেই গেছে। পিছনে কিন্তু তারেক রহমান সাহেব বসা, সব লোক মনে করছে হাঁড়ি পাতিল কোনো এগলি যাইতেছে। সামনেই আমি আসি, আমি ওখানে উঠছি, তারও সামনে আবার গুলজার, লেফটেন্যান্ট কর্নেল গুলজার সেম এচের ওখানেও গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। আমরা যখন গাড়ি নিয়ে যাই এই সামনেই তখন খাম গেটের এখানে আগে বা কোথা ট্রাফিক পুলিশ দাঁড়া করে রাখছে, আমরা দাঁড়াই রয়েছি। পিছনে তারেক রহমান সাহেব পিক আপের পিছনে চুপচাপ বসে রয়েছেন, কেউ কারো চিন্তা আছে না। আমরা তারপরে নর্মাল হইতে যেয়ে সিএমএইচে যেয়ে গাড়ি চেঞ্জ করে আমি, তারেক রহমান সাহেব, গুলজার আর ড্রাইভার নিয়ে এক গাড়িতে রওনা দিলাম। কোথায়? কাশিমপুর জেলে। কাশিমপুর জেলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়া উনি আসলেন। দেখা হওয়ার পরে লাস্টে খালেদা জিয়া আমাকে বললেন যে ডিএজি সাহেব ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম। তারপরে একদিনকে 2 দিন তারেক রহমান সাহেব কাশিমপুরেই ছিলেন। কাশিমপুরে উনি ছিলেন ওইনে। এই জন্য আমি না সবসময় বলি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে, খবরের হেডলাইনে যেটা দেখা যায়, খবরে যেটা আসে, অনেক সময় এর পেছনে আরো বিচিত্র ঘটনা থাকে। আপনি সাংবাদিক, আপনার জিনিসগুলি আমরা ভালো দেখতাম বা পছন্দ করতাম, যে মানুষ যেটা দেখতেছে ওইটি সত্যি না, ওইটি সব কিছু না। ঘটনার পেছনে এই যে কথা বলেন 111-এর কথা বললেন, আব্দুল জলিল যিনি জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের, উনি অ্যাপোলো ওটা কি ল্যাবেটে ভর্তি। তো গেটের সামনে তখন সুরঞ্জিত সেনগুপ্ত, আমর হোসেন আমু আর তোফায়েল আহমেদ 3 জন ওখানে বসা। আমি ভিতরে যাই, ওনার সঙ্গে কথা বলি, ওনারা আমার সাথে খুব ভালো ব্যবহার করতাম। কি থাকতাম আমি জলিল স্যার বলতাম, স্যার আপনারা এই যে দেখেন আপনি জেলে আছেন, আপনার জন্য আমারও এসে বসে থাকান লাগে, আপনি বসে থাকেন, ওনারা এত বড় নেতা, ওনারা গেটে এসে বাইরে চুপচাপ বসে থাকে, মিলে গেলেই তো ভালো হতো, কেন মিললেন না? তখন ওনার কথা আব্দুল জলিল বললেন যে ডিএজি সাহেব সব ঠিক হয়ে গেছিলো, খালেদা জিয়াও রাজি হয়ে গেছিলো, শেখ হাসিনাও রাজি হয়ে গেছিলো, ব্যারিস্টার নাজমুল আর ব্যারিস্টার মওদুদ, এই 2 ব্যারিস্টার জ্বালায় আমরা কাজটা করতে পারিনি। এখন 2 জনই মারা গেছে, আল্লাহ ভালো জানে কথাটা। এই যে ঘটনাগুলি কি ঠিক হয়েছিল, কেন হয় নাই, এগুলি তারাই আরও ভালো বলতে পারবা। এখন যে যাদেরকে ধরা হইতেছে তাদের কাছ থেকে নতুন তথ্য। হ্যাঁ, সেই সময়ের যে সবচেয়ে আলোচিত যে প্রভাবশালী চরিত্রগুলো ছিল তার মধ্যে অনেকেই এখন কিন্তু আটক হচ্ছেন। হচ্ছে মাসুদউদ্দিন চৌধুরী, তিনি 9 ডিভিশনের ছিলেন, জিওসি ছিলেন। তারপরে ডিজিএফআই এর পরবর্তীতে মহাপরিচালক ছিলেন মামুন খালেদ, এবং যে আফজাল নাসেরের কথা আমরা শুনলাম, এটিএম আমিনের কথা আপনার প্রসঙ্গে এসেছে, তাদের মধ্যে শুধুই এটিএম আমিনের সাথেই সম্ভবত আপনার দেখা হয়েছিল। এটিএম আমিনের সঙ্গে দেখা হইতো, আর বেশি দেখা হইতো বাড়ি, ব্রিগেডের বাড়ি। হ্যাঁ, পরবর্তীতে ওনারা মনে হয় ভেতরের ইন্টারনাল পলিটিক্সে ব্রিগেডের বাড়ি একটু সাইড লাইনে চলে গেছে, এটা বাইরে। হ্যাঁ, পরে। কিন্তু আপনার সেই সময়ের একেবারে হাই প্রোফাইল জঙ্গি থেকে শুরু করে হাই প্রোফাইল পলিটিশিয়ান পর্যন্ত, অন্য যে পলিটিশিয়ানদের ছবি আমরা শুরুতেই দেখলাম যে লুঙ্গি পরে দাঁড়িয়ে আছেন, ওনারা আসলে ছোট করে যদি বলেন জেলখানায় কি করতেন, কিভাবে সময় কাটাতেন, বা রেস্ট্রিকশনের জায়গাটা কি ছিল? দেখেন, তখন তারা ওই যে কর্ণফুলী বললাম, এরশাদনগর বলতো, ওইখানে যে তারা থাকতো, এই মির্জা আব্বাস উনি কিন্তু ওনার প্রেশার মাপার জিনিস এগুলি আর কারো ইউজ করতে দিতেন না, উনি আলাদা রাখতেন, সবই থাকেন। মুসাদ্দেক আলী ফালু উনি আমাদের কিন্তু সব কাজে হেল্প করতেন, কোনো গোলমাল কোনো কিছু হইলে। তখন জানেন যে তারা সবাই মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, ওইভাবে বড় ব্যবসায়ী ছিলেন, থাকার অভ্যস্ত, কিন্তু জেলখানায় তো ওই সুযোগটা নাই। তারপরে যতটুকু ফ্যান দেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন চাদর, বিছনা চাদর যা যা দেওয়ার, এগুলি আমরা করছি। এবং কারণ আর জেলখানায় এমন একটা জিনিস, এটা আমি অনেকেই বলি, যতই আমরা তাদের সাথে ভালো ব্যবহার আচরণ করি, যাওয়ার সময় তারাও আমাদের সঙ্গে ভালো আচরণ করে, কিন্তু কারো আর এটা বলা হয় না যে ভাই আবার আইসেন, যে যাই করার জন্য, কিন্তু ওনার থাকে। এবং জেলখানা দেখেন, তখনকার সময় আমি একটা কারা মিউজিয়াম করার জন্য এই যে বাংলা ভাইরে যে ফাঁসি দেওয়া হয়েছিল ওই দড়িটা রেখে দিয়েছিলাম, জেলখানা ঘানি টানার জন্য যে ওই জিনিসটাও রাজশাহী থেকে আনাইছিলাম, এবং মির্জা আব্বাস ওনার একটা মগ, খালেদা জিয়ার ব্যবহার করার একটা মগ, এগুলি রেখে দিয়েছিলাম যে ইতিহাস থাকুক। কিন্তু আমরা যখন চলে আসলাম,
তারপরে কিন্তু আর কোথায় গেল, এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে রাজনীতি এমন একটা জিনিস, দেশের এত জিনিস, যে আমি ডিআইজি ঢাকা ডিভিশন ইলেকশনের পরে আমি নিজেই ঢাকা জেলে আর ঢুকতে পারি নাই, তখন আমি ডিআইজি ঢাকা। তাহলে বুঝেন, খালি এইটুকুই আপনি বুঝে দেখেন, শুধু যে- পট পরিবর্তন হলো। হ্যাঁ, এটার জন্যই যে ডিআইজি ঢাকা, আমি কিন্তু ঢাকা জেলে ঢুকতে পারলাম না। তাইলে কাজেই কিন্তু যা দুইটা জিনিস দেখেন- আপনি যেমন রাজনীতি নিয়ে কথা বলতে চান না, যে দুইজনকে মাইনাস করার জন্য তো মানে একেবারে প্রাণান্তকর তারা চেষ্টা করেছে, তারপরে একজনের সাথে সমঝোতে গেছে, মাইনাসটা করতে পারে নাই। তার মানে শেষ সময়টাতে যে পলিটিক্যাল গেমের মধ্যে ছিল, যে টোটাল সিচুয়েশনটা, এইটার তো আজ আপনি পেতেন। না, আমি পেতাম যে ওনারা আসতেন, কথা বলতেন আমি যে কথা বলতাম, দেখেন আমি এটা অনেক সময় বলছি যে 111-এর কথা বললেন না, এটা আমি এটা বলি। আমার যেহেতু সব কিছু বলার একটা স্বভাব অভ্যাস ছিল, হাসতে হাসতেই বলতাম। একদিন আমি শেখ হাসিনা ওনাকে বললাম যে আপনি ইন্ডিয়া এবং আমেরিকাকে তেল গ্যাস দেওয়ার কথা বলছিলেন, যার প্রেক্ষিতে আপনি কিন্তু ইলেকশনে খুব ভালো করে জিতে আসলেন, কিন্তু ইলেকশনে জেতার পর যে কোনো কারণে হোক আপনি কিন্তু আর তেল গ্যাস দেন নাই। তখন কর্তৃপক্ষ, তার আগের নির্বাচনে। হ্যাঁ, হ্যাঁ। তখন বিএনপি আবার কথা দিছিল, আমার শোনা কথা, মানে আমরা শুনছি যে বিএনপি আবার কথা দিছিল তারা তেল গ্যাস দিবে, কিন্তু শেষে রাতারাতি ইলেকশনে বিএনপি জিতে গেল, কিন্তু পরবর্তীতে বিএনপিও আর তেল গ্যাসটা দেয় নাই। তখন কর্তৃপক্ষ, ইন্ডিয়া বা আমেরিকা, তারা বলছে যে যাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয় এমন কোনো দল তেল গ্যাস দিবে না। কাজেই এমন একটা সরকার আনো যাদের জনগণের কাছে কোনো জবাবদিহি করতে হবে না। আচ্ছা আচ্ছা। ওরই ফলশ্রুতিতে 111টা হয়েছে। এই যে 2 বছর কাটাই গেছে, এখন আপনারাই ভালো জানেন কার সঙ্গে কি নেগোসিয়েশন হইলো বা কী করার। এটা যেমন আমি শেখ হাসিনার বললাম, শেখ হাসিনা বলে এটা আপনি কার কাছে শুনছেন, ঠিক একই জিনিস আমি খালেদা জিয়াকেও বলছিলাম, উনিও কিন্তু আমাকে বললেন যে এইটা আপনি কার কাছে শুনলেন। আপনার সময়ে হচ্ছে যে জামায়াতের অনেক নেতা ওর মধ্যে ছিলেন। তারপরে জঙ্গি হিসেবে বাংলা ভাইয়ের ফাঁসি হয় আপনার হচ্ছে 2007 সালে 30 মার্চ। সেই সময়টা তো আপনি আচ্ছা আচ্ছা প্রেজেন্ট। আচ্ছা, এখন বলি এই যে দুইজন জামাতের, যেমন জনাব নিজামী স্যার উনি এবং জনাব মুজাহিদ, ওনারা কিন্তু কথাবার্তা আচার আচরণে অত্যন্ত ভদ্র, এটা একদম অত্যন্ত ভদ্র। তো এখন জনাব নিজামী উনি যখন জেলে আসলেন, তখন হঠাৎ করে মেসেজ আসলো যে ওনার মেয়ে ফাতিমা, নামটা মনে রাখছে এই জন্য যে আমারও ছোটো মেয়ের নাম ফাতিমা, ওই ফাতিমার উনি লেবার রুমে, লন্ডনে লেবার রুমে ঢুকছে বাচ্চার এর জন্য। তা আমি এটা ওনারে বললাম, তো উনি একটু চিন্তায় রইলাম, খুশি হইলেন। তার কিছুক্ষণ পরেই বললাম যে না, ওনার একটা সন্তান হয়েছে, এখন পুত্র সন্তান না কন্যা সন্তান এটাও মনে নাই, কিন্তু দুজনই ভালো আছে, আপনি চিন্তা করবেন না। তো নিজামী উনি খুব খুশি হইলেন, বললো যে ডি সাহেব, কখনো কল্পনা করি নাই যে জেলে আসলে এই তথ্যগুলি এত তাড়াতাড়ি পাবো। আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কাগজের নাম লিখে দিই, যারা ওদের বললেন যে নামটা যেন এটা রাখে। তা আমি আর কাগজটা খুলে দেখি নাই, নিয়ে বাইরে যিনি দাঁড়ায় আছেন ওনাকে দিলাম নামের জন্য। নিজামী সাহেব উনি খুব খুশি হইলেন। এখন ওই বাংলা ভাই বা শাহেক আব্দুর রহমান এদের বলেন, দেন শাহেক আব্দুর রহমানের ব্যাপারে কিন্তু অনেক জিনিস আমরা বিভিন্ন সময় জায়গা বলছি, অনেক দিন পরে কিন্তু এই কথাটা আবার আপনি তুললেন। হ্যাঁ, এই জন্য আমার জন্য শাহেক আব্দুর রহমান উনারে আমি বললাম যে দেখেন, আমরা তো মুসলমান, তো কোনো কিছু করলে যুদ্ধ করার এরকম করার, কিন্তু আপনারা একদম মানুষ মেরে ফেলেন, এটা কেমনি? তখন আমার বলে যে ডি সাহেব, আপনি তো আর আরবি বোঝেন না, আরবি যদি বুঝতেন তাহলে আমি আপনাদের বুঝাই দিতাম। আপনার কোনো লোক এরা যদি থাকে, ওরা আমাদের সাথে বসুক, আমাদের কথার উত্তর দিতে যদি পারে তারই করার। তো আমি বললাম তাই বলি আপনি মানুষ মেরে ফেলবেন এরকমই করার? পরে বললাম যে আচ্ছা, এই যে রাষ্ট্রপতি কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে, তখন বললো যে রাষ্ট্রপতি ওনার ক্ষমা দেওয়ার এখতিয়ার ওনার কি আছে? ওনার তো ক্ষমা দেওয়ার করার কোনো এখতিয়ারই নাই। তো যারা মুসলমান কান্ট্রিতে যারা যাদের আত্মীয় স্বজনে মারছে, তারা যদি ক্ষমা করে, মানে আমার বাবারে মারছে, আমি যদি ক্ষমা করে দিই তাহলে উনি মাপ হয়, তো তারাই করার, রাষ্ট্রপতি মাপ করার কে? আর ওই বিশ্বাসটা ওই বিষয়, এবং বলতেছে যে যেখানে আল্লাহ নিষেধ করতেছে বদ খাওয়া হারাম,
রাষ্ট্রপতি দিয়ে অমুক অমুক জায়গায় মদ খাওয়া যাবে, এটা কি? এটা তো না। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে যারা আত্মীয় স্বজন হারাইছে তাদের কারো যদি আনি, তাদের কাছে কি আপনি ক্ষমা চাবেন? তখন না, আমরা কেন ক্ষমা চাবো? আপনি ওই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যে এত মারছে, ওর জন্য কি তা করে ক্ষমা চাইতে কইছেন? তো ওদের তো আরো পুরস্কৃত করছেন। মানে আপনি এসব শুনে তাদের থটটা বোঝার আমি চেষ্টা করছেন। উনারা বলছে যে আপনি তো মুক্তিযোদ্ধাদের আরো পুরস্কৃত করছেন, ভালো। আপনাদের উচিত আমাদের পুরস্কৃত করা, কারণ আমরা ইসলামের জন্য কাজ করতেছি। এটা হলো শাহেখ আব্দুর রহমানের কথা। তা এখন এই শাহেখ আব্দুর রহমান বাংলা ভাই, তো আমি তো সবসময় যাইতাম, কথা বলতাম। বাংলা ভাইয়ের একদিন বললাম এই চিঠি লিখতো, কিন্তু ওরা তো মাঝে মাঝে আরবি লিখতো। আমি বললাম যে এর মধ্যে আবার লেখার নাই, এই ডিআইজি বাইরেলি বম মাইরো, এটা তো লেখার নাই। না না না, ওটাই লিখিনি, ওটাই লিখিনি। তা আমি কথা বললাম যে আচ্ছা, এই যে এত মানুষ জবাই করা, কোন আপনি কয়জনের মারছেন? বলে যে আমি 3.5 জন। আমি 3.5 জন কেমনে? কল 3 জনে আমি জবাই করছি, আরেকজনকে দিয়েছিলাম, ও অর্ধেক করাবার ভয় আর কারণে বাকি অর্ধেক আমি করে দিয়েছি। এটা কিন্তু ওদের সঙ্গে আমার কথা। তা আমার সব সময় করা। এখন যখন তাদের ফাঁসি হয়, তারা কিন্তু তাদের বিশ্বাস আল্লাহ জানে, বিন্দুমাত্র বিচলিত না। রাত্রে ফাঁসি হবে ময়মনসিংহে, বাংলা ভাই আর তার শাহেখ আব্দুর রহমানের ছেলের জামাই, রাত্রে যখন ফাঁসি হবে ময়মনসিংহে, তখন ময়মনসিংহ থেকে আমার টেলিফোন করলো যে স্যার, বাংলা ভাই কইতেছে না, সে এখন ফাঁসি যাবে না, সে চিঠি লিখবে, এখন ডিআইজি সাহেব বলো আমার কথা। তাই আমি বললাম যে ওখানে আর কে আছে? বলে স্যার ওই নামরা মনে অমুক আছে। তার আগে ফাঁসি দাও, বাংলা ভাই চিঠি লেখুক। বাংলা ভাই একটা চিঠি লিখলো, চিঠিটা পরে আমার কাছে আসছিল, পরে তার ওয়াইফে আমি দিয়ে দিছি। লেখা নর্মাল কথাই যে তোমরা এই দেখো। আরেকজনের ফাঁসি হলো সানি, আর আরেকজনের পা নাই, এটা হলো কাশিমপুরে। তখন আমি উপস্থিত ছিলাম। সানি একসঙ্গে 2 জনের ফাঁসি হবে, সানি আর ওই পা যা নাই, নামটা ভুলে গেছি, মামুন বা কি নাম হইতে পারে, আমার ঠিক একসাথে 2 জনের ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল। হ্যাঁ, মানে দুইটা তো এই 2টা রশি নামছে, মন্ত্র একটাই, 2টা রশি নামছে, 2 জনের দেওয়ার। তো সানি যে গলায় দড়ি দিয়ে দাঁড়ানো আছে, এরা একদম নর্মাল। আমাকে শুধু খালি লাস্টে রিকোয়েস্ট করছিল, স্যার আমি কি আমার জুব্বাটা পড়তে পারি? আমি অ্যালাউ করছিলাম, ঠিক আছে। কোনো সে দাঁড়াইছে, ওই মামুন ছেলেটা, ডাক নাম যদি মামুন হয়, খুব চিৎকার করতেছিল যে স্যার আমার তো বিচার হয়ে গেছে, একটা পা নাই। তখন কিন্তু তার মুখে কস্টেপ লাগায় কুলে করে আনা হয়েছিল, যে জিনিসটা জানান। আচ্ছা, এই 2 জনের দেওয়া হইল। এখন দেওয়ার পরে ময়মনসিংহ থেকে পরে খবর আসলো যে স্যার, বাংলা ভাইয়ের মাথা কিন্তু আলাদা হয়ে গেছে পরে যখন ফাঁসি হয়, কারণ বাংলা ভাইয়ের ওজন তো বেশি ছিল। এর ফাঁসির কিন্তু একটা নিয়ম আছে, যে ঝাঁকিটা লাগে, যে নর্মাল ফাঁসি আর আত্মহত্যা 2টার মধ্যে পার্থক্য আছে। একটা মানুষ এরকম টেবিলের উপরে দাঁড়ায়, টেবিলটা সরাই দেওয়া, চেয়ারটা সরাই দেয়, মনে করে গলাতে দড়ি দিয়ে, ওই তখন কিন্তু তার মৃত্যুটা হয় না। যার জন্য দেখেন যখন ফাঁসি হয়, তখন সে লাস্টে বাঁচার জন্য হাত পা বহুত ছোড়াছুরি করে, জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। ফাঁসির সময় কিন্তু কিচ্ছু হয় না, কারণ তার পাটা বাঁধা থাকে, হাতটা পিছনে থাকে, পাটাতনটা সরে যায়, উনি নিচে পড়েন। এই যে নিচে পড়েন, এটা একটা দৈর্ঘ্যের মাপ আছে ওজন হিসাবে। ওজন যদি বেশি হয় আর দৈর্ঘ্য যদি বেশি হয়, যে টান পরে ওই টানে কিন্তু মাথা আলাদা হয়ে যায়। যার জন্য দেখবেন প্রত্যেক ফাঁসির আগে একটা কিন্তু প্র্যাকটিস করা হয়, যে যার ফাঁসি তার ওয়েট কত, ওই পরিমাণ বালু দিয়ে, ওই ম্যানিলা রোপ যে বলেন, ওটা দিয়ে কিন্তু প্র্যাকটিস করা হয়। এই যে বাংলা ভাই বা শাহেখ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের বাবা সঙ্গে আমার দীর্ঘদিন তারপরেও যোগাযোগ ছিল। শাহেখ আব্দুর রহমানের ছেলের কয়দিন আগে বিয়ে হয়েছে, বছর 2 আগে, তখনও কিন্তু আমারে ইনভাইট করছিল, কারণ তাদের পরিবারের কাছে শাহেখ আব্দুর রহমান বলে গেছিল যে ডিআইজি সাহেব মানুষ ভালো, তোমরা কোনো কিছু হইলে তার সঙ্গে যোগাযোগ করো। এবং তাদের কয়জনের আবার এরকম জঙ্গির ফাঁসির মধ্যে ছিল, পালাবে কিনা, তখন আমি নাম বলে দিতাম যে না, পালায়েন না, যদি কোর্টে থাকে থানায় যান, নিজের নাম লিখে দেন, থানার আইন কানুন মতো চলেন, কোনো অসুবিধা হবে না। এগুলি বলার উদ্দেশ্য হইল যে আমি জামাত বলেন, জঙ্গি বলেন,
আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা সাধারণ লোক, কোনো লোকের সঙ্গেই কিন্তু এক পক্ষে খুব বেশি খাতির, আরেকটারে না দেখা, জঙ্গি হয়েছে দেখি তাদেরকে খুব কষ্টে রাখা। আচ্ছা হায়দার ভাই, এটা হচ্ছে যে আপনি তো অনেক বিচিত্র ঘটনার ভেতর দিয়ে গেছেন, আর কোনো ঘটনা কি মনে পড়ে আপনার? এটি হলো যে আমি ঢাকা জেলে যাওয়ার পরপরই আপনার প্রথম ফাঁসির সময় কিন্তু ডিআইজি হিসাবে ওইখানে আমি উপস্থিত থাকি। তো ওই ছেলেটার নাম হলো রিপন, বাড়ি হলো নারায়ণগঞ্জ। উনি ব্যাংকে চাকরি করতেন। ওনার অপরাধ ছিল যে উনি ওনার ওয়াইফকে হত্যা করছেন। এখন সমস্ত নিয়মকানুন শেষ হয়ে যাওয়ার পর যেদিন তার ফাঁসি হবে ঠিক তার আগের দিন উনি জানাইলেন যে উনি কিন্তু ওনার ওয়াইফকে মারেন নাই। আমাকে বললেন, মনে করেন আগামীকালকে ফাঁসি হবে, আজকে বিকালবেলা এটা জানাইলেন। তো তখন আমি বললাম যে দেখেন, এই কথাগুলি যদি কোর্টে না বলেন তা আমাদের তো করার আর কোনো কিছু নাই করার জন্য। তখন ঘটনাটা কী হয়েছিল আপনি বলেন যে যে রাত্রে বা যখন আমার ওয়াইফ মারা যায় তখন আমি বাসায় ছিলাম, কিন্তু মারছে আমার মা আর আমার বোন। কিন্তু মামলায় 1 নম্বর আসামি দিছিল আমাকে। আমি আর অস্বীকার করি না, আমার বোন আর মাকে বাঁচানোর জন্য আমি নিজেই স্বীকার করছি। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমি ওনাদের বললাম যে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের দেশে আইন থাকলেও আজ পর্যন্ত কিন্তু কোনো মহিলার ফাঁসি হয় নাই। ফাঁসি আছে কিন্তু হয় নাই কেন? ফাঁসি একটা কার্যকর করতে গেলে বেশ কয়টা ধাপ অতিক্রম করতে হয়। নিম্ন আদালত, উচ্চ আদালত, রাষ্ট্রপতির ক্ষমা, নানা ধাপ পার হয়ে আসতে হয়। কিন্তু কোনো মহিলার ব্যাপারে আজ পর্যন্ত সবগুলি ধাপ পার হয় নাই। এটা হয়তো সরকারি করে বা যে কোনো কারণ হোক, আজ পর্যন্ত কোনো মহিলার ফাঁসি হয় নাই। তো ওই হিসাবে যদি আপনার মার ভাইদের নাম থাকতো তাদেরও কিন্তু একই ঘটনা ঘটতো। তখন উনি বললেন যে স্যার, আসলে তো আমরা নিয়মকানুন এতটা জানি না। এই যে মা আর বোনকে বাঁচানোর জন্যই উনি কোর্টেও ওই সাক্ষী দিলেন এবং লাস্টে যথারীতি তার ফাঁসিটা কিন্তু হয়ে গেল। তো এই ঘটনাটা যেহেতু আমি জানি, নানা যে বিচিত্র ঘটনার কথা বললেন, হ্যাঁ, আপনি যে আপনার তো তাহলে আপনি জানতেছিলেন যে বিষয়টা হ্যাঁ হ্যাঁ, আসলে যে কি এই হচ্ছে। লোকটা করে নাই। তো এরকম আসলেই তো জেলখানা দেখেন। আরও একটা কথা মনে আছে, এই বলার জন্য। তো একদিন হঠাৎ করে 15 সেল আছে, তো ওখানে দেখলাম একটা খুব সুন্দর যুবক, লম্বা চুল, ফর্সা করে। তা আমার দেখি মনে হইল যে না, এই লোক এত ক্রিমিনাল তো এরকম হবে না। তো আমি আস্তে আস্তে যেয়ে তার সঙ্গে কথা বললাম যে কী ব্যাপার, কী জন্য একটু। পরে উনি ওনার সব ঘটনাটা বললেন যে উনি রাশিয়া না কোন জায়গায় থাকতেন, ওখানে চাকরি করতেন, সংসার ছেলেপেলে সব ছিল, কিন্তু তার পারিবারিক কারণে, জমিজমার সংক্রান্ত কারণে তাকে একটা খুনের আসামি দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের মতো তখন দিয়ে দেয়। দিয়ে দিলে সে ওইখানেই থাকে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার ওয়াইফ, বাচ্চা কাচ্চা? বলতো যে তখন কিন্তু যাবজ্জীবন প্রায় 24 বছর 22 বছর এরকম জেল ছিল। বলে প্রথম আসতো, এখন আর কেউ আসে না। তো তারপরে আর কিন্তু কেউ আসে নাই। এই যে আমি খালি মাত্র 2টা ঘটনার কথা বললাম যে এরকম জেলখানায় হাজারো ঘটনা আছে। সেই দিন আমি যখন জেলে গেলাম তখন বললাম, ওনারা বলতেছিল যে একসময় 14,000 বন্দি এখানে আনাগোনা করতো, হাঁটাহাঁটি করতো, কত রকম জিনিস। বলে এটাও যেমন সত্যি, ওরকম নানা বিচার ও অবিচারের নানা মর্মান্তিক ঘটনাও কিন্তু এইখানেই রয়ে গেছে। সবটাই যে বিচারপতি সঠিক সিদ্ধান্ত দিতে পারছে এমনও না, আবার ইচ্ছা করেই যে দিছে তাও না। অজান্তেই অনেক রায় এরকম হয়ে যায়। কাজে হাজার মানুষের দুঃখ কষ্টের ভরাই কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় কারাগার। আপনার সময় তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি হিসেবে জি, জি, যাদের জি, বিচার জি। হয়েছিল জি, তারাও ছিল। তারাও ছিল। তাদের সঙ্গেও আমি কর্নেল ফারুক স্যার, তারা সব তো অনেক আগের অফিসার, আমাদের সবাই সিনিয়র ভালো। এবং এই কথাটা আমি সবসময় বলি, এখন তারাই ভালো জানে, তারা বিন্দু মাত্র বিচলিত না। উল্টা আরও কর্নেল ফারুক উল্টা আমার আরও বলতো, এই হায়দার তোমার বয়স কত, তখন থাকলে তুমিও মারতা। তাদের বিশ্বাস এরকম। জি, কিন্তু আমি কর্নেল শাহরিয়ার বলেন, সবার সঙ্গে মিশছি, সবার সাথে কথা বলছি, কিন্তু যখন তাদের ফাঁসি হয় তখন ওই সময় আমি জেলে ছিলাম না।
আপনি তো 2005-এর 5ই আগস্ট হচ্ছে জয়েন হ্যাঁ, করেন। আগস্ট 8ই আগস্ট বা কত হ্যাঁ, 5 5ই বা আগস্ট আগস্টে আপনি জয়েন আগস্টে করেছেন। জয়েন তারপর আপনি বের হয়ে এসেছেন। ৩ বছর ৭ 3 মাস বছর 7 মাস আপনি ছিলেন ৬, ৭, জেলখানার ৮, দায়িত্বে। ৯ এই এর সময় কত বিচিত্র অভিজ্ঞতা ভেতর দিয়ে গেছেন না? হ্যাঁ, কোনো এখন কিছু খুবই টাচি, তো কোনো কিছু খুবই জি, জি, মানে জি, জি, জি। প্রেশারের মধ্যে ছিলেন আপনি। হ্যাঁ? জেলখানার প্রেশার না, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে এই জন্যেই, কারণ আমি ওইখানে যে সাধারণ মানুষের মানে সাধারণ বন্দির মনটা জয় করতে পারছিলাম। আমার কষ্ট খেয়াল আছে, আপনার খেয়াল আছে যে ঢাকা ইউনিভার্সিটির 4 জন টিচার একসঙ্গে অ্যারেস্ট হইল। এর মধ্যে তাদেরকেও ওই যে জঙ্গি সেল যেটা বললেন না, কোকরে যেরকম ওই রকম সেলে রাখা হইলো। হুম, কিছুদিন পরে বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা 2 জায়গা থেকে আমার ইন্টারভিউ নিল, আচ্ছা। যে তাদের কাছে গেছে যে তারা ইউনিভার্সিটির টিচার, তাদের উপর অত্যাচার করা হইতেছে, অন্যায় করা হয়েছে, এরকম সব কিছু বললো। আমি উত্তর দিলাম। লাস্টে বিবিসি বলল যে বিবিসির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ যারা কমপ্লেনটা করছে তারা আপনার নামটা বলছে না, ডিএইচি সাহেব খুব ভালো মানুষ, উনি আমাদের সব কাজে হেল্প করতেছেন, যার জন্য আছে, এই জন্য আমরা বিবিসির থেকে আপনার ধন্যবাদ জানাইলাম। ঠিক একই কথা ভয়েস অফ আমেরিকাও বলল যে যারা কমপ্লেন করছে তারা আপনার সম্পর্কে খুব ভালো বলছে। আপনি তো ইভেন সাংবাদিকদের সাথে আমরা তো তখন ফিল্ডে রেগুলার কাজ করি। আপনার সাথে আমাদের মনে আছে, সবার সামনে বলতেই হবে যে আমরা নির্ভরতার জায়গা ছিলেন আপনি। আপনার কাছে ইনফরমেশন পাওয়া। কোনো সময় বিরক্ত হতে আমরা দেখি নাই। যেকোনো ইনফরমেশনের ক্ষেত্রে আপনি হয়তো ব্যালেন্সটা করতে পারেন, আপনার লোডটা নিতে পারেন। একটা জিনিস আমি আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছিলাম যে আ কারাগারের ভেতরের যে চিত্র আমরা দেখি যে ভেতর থেকেও হচ্ছে যে বাইরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করা, যোগাযোগ করা এবং অনেক ওখানে ফায়দাও নেয় অনেকেই হয়তো এর ভেতর থেকে। এই আপনি কি দেখলেন আসলে? না, কথা ঠিক। আপনি যেটা আপনার অভিজ্ঞতা তো আরও বেশি। কারাগারটা এমন এক জায়গা যেখানে আগে কেউ না গেছে তারে বলে বোঝানো যাবে না। আর এখানে আপনি দেখেন যে আমি তখনকার কথা বলি, ১৪,০০০ বন্দী হুম, ঢাকা জেলে, ১৪,০০০ বন্দী। আমি যখন প্রথম গেলাম, তারপরে ওই তৌফিক সাহেবের বললাম যে স্যার বন্দী আমি একটু গুনবো। তো শুনেও তারা মুক্ত আওয়াজে করছে। প্রতিদিন কিন্তু নিয়ম মাফিক কিন্তু গণায়। হুম, আপনার সকালে একবার গুনে, বিকেলে একবার গুনে, হুম, প্রত্যেক দিন। কিন্তু আমি যখন বললাম যে আমি একবার গুনবো, তখন বলে তুমি ১৪,০০০ বন্দি কেমনে গুনবা? তো তখন আমি বললাম যে আমার জেলার আছে ১ জন, ডেপুটি জেলার আছে ৮ জন, ৩ জন ডাক্তার আছে, আমি আছি। আমি জেলার ১৪টা ভাগ করছি। ১৪টা ভাগ করে এই ভাগে এই গুনবে, এই ভাগে এই গুনবে, এই গুনবে। যখন শুনলো যে ডিআই সাহেব গুনবে, তারপরেই শোনা গেল ৪ জন বন্দি নাই। আসলে এই বন্দি কবে পালাই গেছিল কেউ কইতে পারে নাই। বলেন কি? হ্যাঁ, দেখেন এগুলো কেউ জানে? আমি জেলখানার যাই বললাম যে আজকে আমি জেলখানায় বন্দির সঙ্গে খাবো, শালা এরা খালি ১৪,০০০ বন্দি। আমি বললাম যে আমার ব্যাটালিয়নের ৭০০ আর্মি, ওদের টাকা রেশন থেকে যে টাকা সেভ হয়, ওইটা টাকা রেশন বিক্রি করে আমরা গেমসের খেলাধুলার জিনিসপত্র কিনি। আর ১৪,০০০ বন্দি এখানে কোনো কিছু সেভ হয় না, এটা কি? আজকে আমি খাবো, মাপ নিয়ে সব নিয়ে আমি মাপা শুরু করলাম। ওই দিন রান্না করলাম, আমি খাইলাম। এখন বন্দিরা বলতো না যে ৩ দিন আগে যে এত পাতলা ডাইল আর খাবো না, ওই দিন বন্দি হবে না আমরা ডাইল ভর্তা খাবো না। মানে অরিজিনালটা দিলে ওটা ডাইল ভর্তা হবে, হুম, হুম। কিন্তু খাওয়াইতেছেন পানি আর ড্রেন ভরা ভাত, এত ভাত বেশি। তা আমি এইটা বোঝাই দিলাম যে এটা কখনোই কেউ করে নাই। কিন্তু তখন যখন আমি যাই এটা শুরু করলাম, এবং ওইখানে যখন আমরা কারা বেকারি, এই যে কথা বলতে এই যে কারা বেকারি করতে যে এত টাকা লাগলো, একটা টাকাও তো আমার নিজের পকেটের টাকা না, সরকারের টাকা, সব চোরের টাকা কাজে লাগানো হয়েছে ওইখানে। এবং এই কারা বেকারির স্ট্যান্ডার্ড, ব্রিগেডিয়ার জাকির ছিলেন তখন, এমন স্ট্যান্ডার্ড, বর্তমানে আইজি খুব ভালো মানুষ, চোর না, এডিশনাল আইজিও ভালো মানুষ, কিন্তু জেলখানার আমি কারা ডিপার্টমেন্টে আইজি, এডিশনাল আইজি দিয়ে যেগুলি ভালো পাওয়া, এটা কপাল ভাগ্যের ব্যাপার আছে। মানে প্রতি মাসে যেখানে লাভ হতো ৪ লাখ টাকা প্রতি মাসে, এখন ওই দিন আমি গোপনে শুনলাম যে ৭৫ লাখ টাকা লাভ, কিন্তু একটা পার্টি দেখাবো ৫ লাখ ৭ লাখ টাকা। কিন্তু এই আইজি ভালো মানুষ দেখে উনি ই করতে, এগুলি কথা, এগুলি আবার ভেতরের কথা। এই যে বললেন যে ভিতরে জেলখানারই কথা, জেলখানায় আসলে কাজ করার মতো প্রচুর স্কোপ আছে। আমি তখনকার সময় যে সালমান এফ রহমান সাহেব ভালো মন্দ, ওনার কাছ থেকে নিয়ে আমি কাশিমপুরে গরুর ডেইরি ফার্ম করছিলাম, এখনও কিন্তু আছে। কিন্তু তখন ছিল ৪০-৪২টা গরু, এইবার সেদিন যাই দেখলাম ৮-৯টা গরু।
এরকম 8-9টা 15টা জেলে এখনও গরু ফার্ম আছে, একটা কিন্তু সরকারি না। কিন্তু যদি কেউ চায়, কারা ডিপার্টমেন্টের যত পুকুর আছে, যত জায়গা আছে, এই গরু মাছ প্রচুর করা যাবে যদি ভালো লোক পড়ে। ওখানে আমি যে ড্রয়ারে থাকতাম, আমার পিছনেই, আমার পায়ের নিচেই লক্ষ লক্ষ টাকা থাকতো। এই টাকাগুলি কি হয়েছে? আমি প্রকাশ্যেই বলতাম, এই টাকাগুলি কি হয়েছে? এই কারারক্ষীর যে ছেলেটা GPA 5 পাইছে, যার বিয়ে শাদী হবে, যে বুয়েটে চান্স পাইছে, যার ট্রিটমেন্টের টাকা হবে, সব টাকাগুলি কিন্তু ওইখানে দেওয়া হয়েছে। এবং এইটা একটা কারারক্ষীর রেজিস্টারের মধ্যেই মেনটেন করা হইতো। টাকাটা আমি ধরতাম না, ওরে দিয়ে দেওয়া হইতাম, যাতে না কইতে পারে যে ডিআইজিটা টাকা মেরে দিছে। এই টাকাগুলো কি অনুদানের টাকা ছিল? না না, এগুলি হইলো, আপনার খেয়াল আছে যে একবার দেখা করার সময় এত টাকা নেয়, আমি 2 টাকা করে একটা ফরম্যাট করছিলাম, ওই জন্য আমাদের নামে রিট হয়েছিল, মামলা হইতেছিল। আপনি যেখানে 100 টাকা নেন কিছু হয় না, 2 টাকা নেন ওইখানেই হয়। এইটা হয় যে এই যে এত দেখা সাক্ষাৎ করতো না, এসবিদের কিছু জায়গা ভাগ করা ছিল যে এনে দেখা করলে 500 টাকা, এনে দেখা করলে 700 টাকা, এই সব টাকাগুলি তো আমি বন্ধ করে দিছিলাম। কিন্তু আমি আর কতটুকু পারবো? আমার কাছে যা আসছে তার 10 গুণ কিন্তু বাইরেই গেছে। তার মানে এইটার ভেতরে একটা ভয়াবহ সিন্ডিকেটেড সিস্টেম, এবং হচ্ছে যে এটাতে কারা কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের লোকজনের সুবিধা ভোগের একটা সম্ভাবনা এখন অনেক কমে আসছে, এখন অনেক কমে, কিন্তু তারপরেও যে শেষ হয়েছে এটা কিন্তু আমি জীবনে বলবো না। আমরা যে শুনি যে কারাগারের ভিতর থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে, এগুলো কি লেখা হয়, ভুল কথা নাকি? এইটা এইগুলি কিন্তু অনেক ক্ষেত্রে সত্য। আপনার বিরুদ্ধে অভিযোগও আছে যে কারাগারের 15টি কোড লঙ্ঘন করেছেন আপনি। তার মধ্যে কারাগারে আটক যে মনোয়ার হোসেন ডিপজলের পক্ষে ছিলেন এবং জেল কোড বহির্ভূত সুবিধা প্রদান করেছেন। 52 দিনের ডিপজলের জন্য 200 জন দর্শনার্থীর অনুমতি দেওয়ার মতো বিশেষ সুযোগ সুবিধা দিয়েছেন বলে প্রমাণিত হ্যাঁ, হয়েছে। গুড। এই তোলাতে ভালো হয়েছে। এই যে প্রমাণটা হয়েছে, আপনি কিন্তু কোনো জিনিস কিন্তু শেষ হয়ে যায় না, ওই নিয়ে আপনি এখনও তদন্ত করতে পারেন। আমি যত লোকের দেখা সাক্ষাৎ করাইছি, এটা কিন্তু একজন না, যতজন আসছে, যেখানে যে হোক, দেখা সাক্ষাৎ আমি করাই দিছি। এখন ডিপজল এরা তো একটা তখন পরিচিত মুখ, না না সবার সঙ্গে পরিচিত, না না, এর জন্য যে চক্রটা চাইতো যে ব্রিগেডিয়ার জাকির বা আমরা না থাকি, আমাদের সরানোর জন্য, আর তো অন্য কোন টাকা পয়সা নেওয়ার কোনো কিছু করি, কিন্তু দেখা করানো করেছে, কিন্তু একটা লেখা নাই যে দেখাশোনা করে অশুধভাবে টাকা নিছে, এটা করানো। তাহলে আমি আর শুধু কি ডিপজলের সঙ্গে দেখা করাইছি, সবার সঙ্গে দেখা করাইছি। এটা ওই চক্র, যে চক্র চায় নাই যে আমরা ওইখানে থাকি, কাজ করি, তাদের এর জন্য ওই মুসলিমে দেখবেন ওই 2-3টা পত্রিকায় লিখছে যে তারা ওইটা দেখাইতেছে। যেখানে আমি মন্দির থাকা খাওয়া সবই করি, এইখান থেকে যদি আমি কোনো টাকা নিতাম বা আর জন্য দেখা করতে দিতেছি না, খালি ওনারাই দেখা করাইতেছে, তা তো না। যে কোনো জিনিসের যে কোনো করার, এইটা ওই চক্র জেলখানার থাকবেই, ভালো মন্দ থাকবেই, এতে আমার কোনো কিছু আসে না। কারণ না হলে আমি জেলখানা থেকে 18 বছর আগে চলে আসছি, এখনও জেলখানায় লোকজন। এই কথা শেষে বলবো, কিন্তু আমরা এটাও জানতে চাই যে ডিপজলের সাথেও তো আপনার ভালো সম্পর্ক হ্যাঁ, আছে। সব কার সঙ্গে ভালো ছিল না। এখন হলে দেখেন, ডিপজল যখন আসলো, তার আগে তার ওয়াইফ আসলেন আচ্ছা, জেলে, অস্ত্র মামলা বা কিনে, আর তার ওয়াইফ ওয়াইফ আসলেন, উনি জেলে, মহিলা জেলে। তা আমি মহিলা জেলে যেতাম, কথা বলতাম, তো উনি খুব কান্নাকাটি করতেন, মেয়ে বলতেন যে ওনার কোনো দোষ নাই। যাক, তখন আমরা বলতাম যে ভাই আমাদের তো করার কিছু না, আমরা কোর্টের আদেশে রাখছি, আপনি থাকেন বা করার। এর কয়দিন পরে ডিপজল নিজেই চলে আসলো। তখন ডিপজল উনি আবার আমার বড় ভাইকে ডাকতো। তো ওনারা আমি বললাম যে আপনার ওয়াইফও চলে আসছে, এখানে থাকে, খুব ভদ্রনম্র, খুব ভালো মানুষ, কান্নাকাটি করে। তো ডিপজল আমার বললো যে ডিআইজি সাহেব, আপনি কয়দিন আমার সঙ্গে মিশেন, দেখবেন না আমি আমার বউয়ের চেহারা অনেক ভালো। তো তাদের কথা কিন্তু এরকম। আপনি একজন সেনা কর্মকর্তা ছিলেন, আপনার ক্যারিয়ারটাই হচ্ছে যে সামরিক বাহিনীতে, তারপরে আপনার পরিচয়টা হলো এত জানাশোনা হলো ডিআইজি হিসেবে, কিন্তু কাজটা তো জেল নিয়ন্ত্রণ করা, আমি সেটাই বলছি যে তত্ত্বাবধান করা। এই জিনিসটা আপনার কেমন লাগে? আজও যে কথা বলছি শুধু ওই পরিচয়ের কারণে। কিন্তু দেখেন, আর্মিতে প্রমোশনের একটা ক্রাইটেরিয়া থাকে। আর্মির নিয়ম অনুসারে যে গুণাবলী থাকলে প্রমোশন হয়, ওই সমস্ত গুণাবলী আমার তাদের কর্তৃপক্ষের দৃষ্টিতে আমার ছিল না, যার কারণে কিন্তু আর্মিতে আমার প্রমোশন হয় নাই। এবং এটার জন্য যে আমি খুব অনুতপ্ত, দুঃখিত তা না, আল্লাহ যা করে হাজার শুকর। দেখেন, আমি একজন মেজর, ওইখান থেকে ডিআইজি,
আমার চাকরির 18 বছর পরেও আপনি ইন্টারভিউ নিতেছেন, মানুষজন জানতেছে। তার চেয়ে সবচেয়ে ভালো কথা হলো যে মানুষ ভালো জানতেছে, আল্লাহর রহমে মন্দ কোনো কিছু জানতেছে না। এই যে মানুষ ভালো জানাটা, এটা একটা আল্লাহর অশেষ রহমত। আমি যদি লেফটেন্যান্ট কর্নেল হয়ে যেতাম, তাহলে কখনো ডিআইজি হিসাবে কিন্তু পোস্টিং আমার হইতো না। তখন তাহলে কিন্তু মানুষের কাছে এত পরিচয়টা এটা আসে না। এই জন্য বলি, আল্লাহ যেটা করে সেটা অবশ্যই ভালোর জন্য করে। আপনি তো শতাধিক রাজনৈতিক বন্দী ছিল, বা তাদের মধ্যে যে কোনো ধরনের রিয়েলাইজেশন বা অনুধাবন বা আমি অনুতপ্ত হওয়া এরকম কোনো না না, পেয়েছিলেন? এটা না তো, যাক লাস্টে এটা কথা বলেন। যে জিনিসটা আমি এখন এক সময় জনাব তারেক রহমানের ছবিটা দেখেই মনে করতেছি যে সবার কিন্তু সব কিছু করার ক্ষমতাও থাকে না। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা বা তারেক জিয়া, ওনাদের যে কিছু করার ক্ষমতা আছে, অন্যজনের কিন্তু ওইভাবে রাষ্ট্রীয়ভাবে নাই। হ্যাঁ, আচ্ছা, এখন তারেক রহমান সাহেবের বললেন যে উনি যখন জেলে ছিলেন, উনি নিজে দেখছেন যে কে কি করছে। এটা আমার সব যাদের ক্ষমতা, উনার মানে সবার কাছে এই অনুরোধ এটা, যাতে যারা বিভিন্নভাবে ন্যায় অন্যায়ভাবে সাহায্য করুক, আমি না করতেছি না, করুক, কিন্তু যারা সঠিকভাবে ডিউটি করছে, ন্যায়ভাবে কর্তব্য পালন করছে, তাদের কিন্তু যদি রাষ্ট্রের ক্ষমতা যাওয়ার পরে যদি মূল্যায়ন না করে, তাহলে কিন্তু ভালো কাজের মূল্যায়নটা মানুষ কখনোই পাবে না। মানুষ এটা বলছে, আমি জেলে ছিলাম, আমার সঙ্গে হ্যাঁ, এখন যে লোক অন্যায়ভাবে তারে ফোন দিছে অন্য কথা, ওনাদের ফোন দিছে, গোপন তথ্য জিনিস এনে দিছে, তারা নানান রকম সুযোগ সুবিধা দিয়ে দিলেন, দেন কোনো না। কিন্তু যে লোক দিল না, কিন্তু সঠিক নিয়ম মাফিক চলছে, এখন আপনি আছেন, ওই যে তার সততার মূল্যটা ওইটা ওইভাবে যদি না করেন, তো জেলখানায় যারা আছে, এখন আপনি অনুমতি দিলে একটা বাড়তি কথা আমি বলি, এই ঢাকা জেলের সঙ্গে যেহেতু আমার জড়িত, আমি জানি বাই করি, এইখানে এমনও ডিপুটি জেলার আছে 13 বছর যাবৎ ডিপুটি জেলার। তাহলে এই যে ডিপুটি জেলারটা যে আছে, এখন আপনি নতুন জেলার নিয়োগ দেন সরাসরি, নতুন সুপার নিয়োগ দেন সরাসরি, এই ডিপুটি জেলারগুলি কিন্তু আর যাইতে পারে না। এ যদি যাইতে না পারে, তা এ তো টাকা পয়সার মধ্যে থাকবে, আমার প্রমোশন হবো না, ঠিক আছে পাইলাম না, আমি টাকা পয়সা একটু বানাই নিই। এই জন্য আপনার মাধ্যমে যদি আপনিও যদি এই জিনিসটা একবার বলেন, যে সরকার যদি এই জিনিসটা একবার দেখতো, যে এখানকার এত 13 বছর যাবৎ ডিপুটি জেলার থাকলে সে কি করবে। আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি হায়দার ভাই। সেটা হলো যে শুধু অজানা কথাই না, ইতিহাসের যে আনটোল্ড যে স্টোরিজ গুলো, যে অনেক কিছু হয়তো আপনার ভেতরে ছিল, যতটুকু আপনি মেমোরাইজ করেছেন এবং রিকল করতে পেরেছেন, আমাদের সাথে শেয়ার করেছেন। এর ভেতরে আমরা প্রচুর ট্র্যাজেডির গল্প জানলাম, অ্যাডভেঞ্চার ছিল, সাসপেন্সের জায়গাটাও ছিল, যে ওই সময়টাকে মনে হচ্ছে যে আবারও আমরা একেবারে জীবন্ত দেখতে পেলাম। মৃণাল হকের নাম আপনার নিশ্চয়ই মনে আছে, যেটা মৃণাল হক, উনি যে ভাস্কর্য বানান, আইজি প্রিজন ওনাকে বললেন যে আমাদের জেলখানায় যে নানা লোকজন আসে, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই সমস্ত কথা এখানে সংশোধন করার জন্য, নানা জিনিস করার জন্য করলেন। তখন ওনাকে মৃণাল হককে ডেকে বললেন যে আপনি ওরম একটা ভাস্কর্য বানান, যাতে একজন অপরাধী ঢুকতেছে, বাইরের সময় খুব হাসি খুশি একজন ভালো মানুষ সজ্জন হিসেবে বাইরে যেতেছে, এইটা একটা করেন। তারপর উনি শোনার পরে উনি সুন্দর একটা মোরাল বানাইলেন। ওই জিনিসটা আমরা প্রিজন হেডকোয়ার্টার যে কারা অধিদপ্তর আছে, ওইখানে ফিট করা হইল। তো ফিট করার পরে বাই দিস টাইম কিন্তু আপনার সরকার চেঞ্জ হয়ে গেল, আওয়ামী লীগ সরকার চেঞ্জ। তারা চলে আসার পরে বলল যে লাস্টে যে ছবিটা বাইরেই যেতেছে, একটা মুক্ত মানুষের ভালো মানুষ এসে যেতেছে, এর সাথে তারেক রহমানের চেহারার মিল আছে, কারণ এরা বিএনপি সরকারের সময় পোস্টিং হয়েছে, এরা তারেক রহমানের লোক বলে কোর্ট অফ ইনকোয়ারি কত কিছু করে জিনিসটা ভেঙে ফেলানো হইলো। মৃণাল হক আইসে নিজে সাক্ষী দিল যে ভাই, এটা তাইওয়ানের একটা ছবি, এই জামারের ছবি, আমি এইটা দেখে বানাই করছি, এখানে ওইটার কোনো কিছু না, কিন্তু কোনো কথাই শোনা হইল না। এটা আপনার বলার উদ্দেশ্য হইল যে সরকার চেঞ্জ হলে যে মানুষ কতটা বিপদে পড়ে। আপনি বললেন জেলখানা এত কাজ করছেন, এই জেলখানা কাজের জন্য পুরস্কারটা দূরের কথা, উল্টা আর্মিতে কিন্তু আমাদের ভর্ৎসনা করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জাকির তখন মানে ফোর্স রিটায়ারমেন্ট করা হয়েছে, পরবর্তীতে আল্লাহর রহমত যিনি টাকাটাও পাইছেন, এখন এই তত্ত্বাবধায়ক সরকার সময় ওনার মেজর জেনারেল করা হয়েছে। ওই যে আপনি যে বললেন যে আপনার করা হয়েছে, ওইটার মূল কারণ হলো আপনার কম্বল ফ্যাক্টরি বলে একটা কথা মনে আছে আপনার? আমরা যখন এই কম্বল ফ্যাক্টরি এত দুর্নীতি ধরে দিলাম, কথা
তারা তখন আমাদের সরানোর জন্য ডিপজলে এতবার দেখা করানো, আর তো কোন টাকা পয়সা পাইলো না, অন্য কোনো কিছু পাইলো না, একটা কিছু করে তো বাই করানো লাগবে। সরকারও তারা এরকম করে দেওয়ার পরে আর্মিতে নিয়ে আমারও সাজা দিয়ে দিল, ভর্ৎসনা করলো, 6 মাসের প্রমোশন স্থগিত। অর্জন জীবন আসলে অর্জন আর বিসর্জনের এই- একটা এই- এই- এইটাই- সমন্বয়। এইটাই জীবন। এটাই জীবন, হ্যাঁ, অর্জন আর বিসর্জনের সমন্বয়। আমরা ইতিহাসের পরতে পরতে আসলে বিচরণ করলাম, জীবন্ত স্টোরি টেলিং যেটা হায়দার ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম। আমি অনেক বছর আগে হায়দার ভাইকে মনে করে দিলাম যে অনেক বছর আগে হায়দার ভাই যখন হচ্ছে যে কারাগারের ঠিক পাশের একটা জায়গায় আপনি সম্ভবত জি, জি, থাকতেন, জি, জি। তো ওখানে আমি বলেছিলাম যে আপনি এগুলো হচ্ছে লেখেন বা আপনি এগুলো ডকুমেন্টেশনটা রাখেন, ছবি থাকলে রাখেন। তারেক রহমান কি অবস্থার মধ্যে ছিলেন, তারপরে বেগম খালেদা জিয়ার কী অবস্থা, শেখ হাসিনার কী অবস্থা, আরও যারা বন্দি ছিল, সব তো বড় বড় ঘটনা বলা যায় সেই সময় ঘটে গেছে। আজকে হায়দার ভাই সেসব শেয়ার করলেন, সব কথা আমরা শুনতে পেরেছি, এত বছর আগের কথা, সেই সময় তিনি 3 বছর দায়িত্ব পালন করেছেন, সব দিনের কথা হয়তো তার পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখাও সম্ভব না, কিন্তু এটা একটা ইতিহাসের অংশ হয়ে থাকলো এই অনুষ্ঠান। আমরা অনেক কিছু জানতে পারলাম, এটা হয়তো কোনো দিন হয়তো রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। ভালো থাকুন সবাই। হায়দার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।